ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে বিশ্বজিৎ আর মৌসুমী আপনাদের সঙ্গে রয়েছে। কারণ আজকে এমন একটা বিষয়ে কথা বলবো যে বিষয়ে আপনি সকাল থেকে শুধু ভাবেন না, সারা দিন ভাবেন। আর সারাদিন এটা ভেবে ভেবে আপনার জীবনের যত সব সুখ সেগুলো অসুখে পরিণত হচ্ছে। অর্থাৎ আপনি কি খাবেন, কি খেলে সুস্থ থাকবেন, আর কি খেলে আপনার অসুখ আসবে। আর একথা বিশ্বজিৎ আর মৌসুমী বলবে না, আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন আমাদের সাথে, ডক্টর রুদ্রজিৎ পাল, কনসালটেন্ট ফিজিশিয়ান। এবং তার থেকে আজকের আমরা জানবো যে ঠিক খাবারের সুস্থতা এবং ভুল খাবারে অসুখ, এই যে বিষয়টা, সেইটার বিভিন্ন ধরনের প্রশ্নের খুঁটিনাটি। স্বাগত জানাই আপনাকে। সমস্ত দর্শক এবং শ্রোতাদের শুভ সন্ধ্যা। শুধুমাত্র বিশ্বজিৎ আর মৌসুমী থাকবে না, কারণ আমাদের যারা শ্রোতা এবং ফেসবুক লাইভ দেখবেন তারা সকলে রয়েছেন। তবে আপনাদের জন্য বলছি, আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের কাছে। আমাদের কাছে মানে বিশ্বজিৎ, মৌসুমী এবং আমাদের চিকিৎসকের কাছে চলে আসবেন 22488085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 এই নাম্বারে। আমাদের ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা। এখানে এসে কমেন্ট সেকশনে গিয়েও আপনি আপনার প্রশ্ন করতে পারেন। একদমই তাই, আমাদের ফেসবুক পেজ থেকেও প্রশ্ন করতে পারেন। তবে এই মুহূর্তে প্রথম প্রশ্ন আপনার কাছে যেটা রাখবো সেটা হচ্ছে যে খাবার দাবারের কথা নিয়ে তো কথা হবে আজকে, যে কি খাবারে আমরা ভালো থাকবো আর কি খাবারে ভালো থাকবো না। হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে কথা হবে। তাই প্রথমেই যেটা বলবো, যে যত দিন যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের রোগ, অসুখ, ব্যাধিতে আমরা ভরে যাচ্ছি বলা যায়। আমাদের এই যে ফাস্ট ফরওয়ার্ড এত লাইফ স্টাইল, সবকিছুতে সঠিক নিয়মিত খাবার খেলে শরীরের কি কি ভালো পরিবর্তন আসে? সঠিক নিয়মিত খাবার, দেখো এই ব্যাপারটা আমাদের যে লাইফ সাইকেল, মানে ফ্রম চাইল্ডহুড, ইয়াং অ্যাডাল্ট, তারপরে ওল্ড এজ, এই পুরো যে টাইম পিরিয়ড, এখানে তো একরকম হচ্ছে না। একদম চাইল্ডহুড যেখানে ধরো নিউবর্ন, সে ব্রেস্ট ফিডিং করছে, তারপর আস্তে আস্তে আমরা সাপ্লিমেন্টারি ফিডিং শুরু করছি, তারপর আস্তে আস্তে আমরা অ্যাডাল্ট ফুডের দিকে যাচ্ছি। এই যে পার্টটা, যেটা গ্রোয়িং এজ, সেখানে কিন্তু ব্যালেন্সড ডায়েট কথাটা খুব ইম্পর্টেন্ট। এই ব্যালেন্সড ডায়েট কথাটা আমরা হয়তো ক্লাস 4-5-এ বায়োলজি বইতে প্রথম পড়ি, কিন্তু এর থেকে ইম্পর্টেন্ট কথা হোল নিউট্রিশনে কিন্তু আনি। এই ব্যালেন্সড ডায়েট বা সুষম খাবার বলতে ঠিক সাধারণ মানুষ কি বুঝবে? একদম প্রথম কথা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এটা মোটামুটি সবাই বোঝেন। কার্বোহাইড্রেট মানে এক কথায় বলি চাল, রুটি, ভাত, এগুলো। প্রোটিন মানে মাছ, মাংস, ডিম, দুধ, ডেয়ারি প্রোডাক্ট, আর কিছুটা প্ল্যান্ট প্রোটিন যেমন সয়াবিন। আর ফ্যাট মানে তেল, ঘি, মাখন। এটা গেল একটা দিক। আর সেকেন্ড হচ্ছে ভিটামিনস, মিনারেলস। তার মধ্যে ভিটামিন আমরা মোটামুটি সবাই নাম শুনেছে, ভিটামিন এ, বি, সি, ডি। এগুলো খাবারের ভাবে চোখে দেখা যায় না, কিন্তু খাবারের মধ্যে যে থাকে, যেমন গাজরে ভিটামিন এ আছে, বা ডিম ভিটামিন ডি আছে, এগুলো আমরা জানি। ডেয়ারি প্রোডাক্টস এর মধ্যে ভিটামিন ডি থাকে, ক্যালসিয়াম থাকে। এগুলো হচ্ছে ভিটামিনস অ্যান্ড মিনারেলস। গ্রোয়িং এজে, যেটা আমাদের প্রথম কোয়েশ্চেনটা ছিল, গ্রোয়িং এজে কিন্তু ভিটামিনস, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই সবকটাই ব্যালেন্সড হইতে লাগে। এবার এক্সাক্ট পার্সেন্টেজ কি সেটা আমরা জানি, মানে ওটা ওইভাবে আমি অঙ্কের হিসেবটা দেখাচ্ছি না, কিন্তু মোটামুটি কার্বোহাইড্রেট 60%, এর ক্যালোরি ক্যালকুলেট করলে প্রোটিন 20, ফ্যাট 20 এরকম হতে হবে। এর সঙ্গে ভিটামিনস, মিনারেলস লাগবে ফর গ্রোয়িং এজ, ফর গ্রোথ অফ দ্য ব্রেন, ফর গ্রোথ অফ bones, muscles, the organs, the glands, everything. এরপরে যে মিডল এজ, মানে ইয়াং অ্যাডাল্ট, প্রৌঢ়, এইখানে হচ্ছে মেইনটেনেন্স। মানে সেখানে গ্রোয়িং ব্যাপারটা নেই, কিন্তু সেখানে ক্যাটাবলিজম, অ্যানাবলিজমটা ব্যালেন্স করতে হবে। তার মানে এই যে মিডল এজের কথা বলছেন, বা একটু বয়স যাদের হচ্ছে, তারাও কি ব্যালেন্সড ডায়েট বা ব্যালেন্সড ডায়েট দেখুন সবসময় দরকার। মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস দরকার। এবার অ্যামাউন্টটা কমাতে হবে। আমরা পরে এটা ডিসকাস করব যে কতটা ফুড আমাদের খেতে হবে। গ্রোয়িং এজে যতটা বা প্রেগনেন্সিতে যতটা, মিডল এজে কিন্তু অতটা নয়। প্রপোর্শনটা ঠিক থাকবে, কিন্তু অ্যামাউন্টটা কমতে হবে। না কমলেই তখন ওবেসিটি, তখন ডায়াবেটিস, এই প্রবলেমগুলো। আবার যখন ওল্ড এজ, অ্যাবাভ 60, অ্যাবাভ 70, এখন তো লোকে 90-100 অব্দি পাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তখন কিছু কিছু অর্গানিক ক্যাটাবলিজম মানে ক্ষয় বেশি হয়, তখন সেইগুলোই শুধু এক্সেস নিতে। আচ্ছা, অনেকে বলে যে বেশি খেতে গেলে কম করে খান,
সত্যি কি হ্যাঁ, অনেক কম দিন খেতে- ধরে খেতে গেলে। এক্স্যাক্টলি এই কথাটা ওই ওয়েস্ট বেঙ্গলের অনেক গ্রামে চালু আছে, এটা আমি শুনেছি। মানে কথাটার মানে হচ্ছে ভাব সম্প্রসারণ করলে যে আপনি যদি জীবনে অনেক দিন ধরে খাবার খেয়ে যেতে চান, মানে আপনার পছন্দের খাবার, অফকোর্স, মানে ধরুন আপনি মিষ্টি পছন্দ করেন, আপনার ইচ্ছা আপনাকে 80 বা 85 বছর বয়স অব্দি যেন আপনি মিষ্টি খেতে পারেন, তাহলে কোনো এক সময় আপনি একদিনে 10টা মিষ্টি খাচ্ছেন, এটা করা যাবে না। মানে ওই 80 বছর অব্দি খাবো এটা যদি ভাবেন, তাহলে প্রথম থেকেই কম কম করে খেয়ে যেতে হবে। কিন্তু প্রথমে যদি কম করে খাই আর পরে গিয়ে সুগার ধরা পড়ে, সেই রিস্ক তো আছে, কারণ আমি যদি একটু অন্যভাবে দেখি, সুগারের মধ্যে মানে সুগার কেন হয়, জেনেটিক্স আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, ড্রাগ এফেক্ট আছে, এগুলো তো আছে, সেটা তো ম্যাটার অফ চান্স। কিন্তু যেটা বলা যায় যে ধরুন আপনি যদি এরকম করে চলেন, 10-এর মধ্যে 7জন বা 8জন কিন্তু পারবেন মেনটেন করতে, 10-এর মধ্যে 2জন এটা হতেই পারে, ম্যাটার অফ লাক, ম্যাটার অফ চান্স, ম্যাটার অফ বায়োলজি। আচ্ছা, আমরা তো প্রশ্ন রাখছি, ফোনে সরাসরি চলে যাব। কে রয়েছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, নমস্কার বিশ্বজিৎ দা। শঙ্কর বাগ মশারাট হুগলি থেকে, প্রশ্ন হুম, বলুন। বলুন। হ্যাঁ, ধন্যবাদ। আর স্যারকেও অসংখ্য ধন্যবাদ, শুনে ভালো লাগছে। স্যারের হুম। কাছে আমার দু একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা যখন বাড়িতে অনেক সময় খাবার মানে তৈরি করছি, মায়েরা ঠাকুমা যখন তৈরি করে দিচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে তেলের পরিমাণটা একটু কমের মধ্যেই আছে। হয়তো আমরা যখন হয়তো বাড়ির মধ্যে মানে তৈরি করতে পারছি না, যখন হয়তো কোনো রেস্টুরেন্টে বা বাইরে থেকে খাবার আনছি, সেই সময় দেখা যাচ্ছে মানে তেলটা, ঝালের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর বর্তমানে আমি ভাই সবজিটা আর কতটা খাবে, আর রুটিটা সারাদিনে যদি দুবার কি একবার কতটা খাওয়া যেতে পারে, এটা একটু বললে ভালো হয়। শুনতে অনেক থাকুন, অনেক শুনতে অনেক থাকুন। কোয়েশ্চেন ব্যাংক, 3টে প্রশ্ন আপাতত বলেছেন। হ্যাঁ বাড়ির খাবারে তেল কম, বাইরের খাবারে তেল বেশি, কোন খাবার খাবে? হ্যাঁ, মানে বাইরের খাবার বলতে আমি ফাস্ট ফুডটাকেই বলি, কারণ ফাস্ট ফুড নিয়েই তো এখন প্রচুর কথাবার্তা হয় যে রাইট ফ্রম চাইল্ডহুড ফাস্ট ফুড যত বেশি খাচ্ছে তত চাইল্ডহুড ওবেসিটি, সেখান থেকে অ্যাডাল্ট ওবেসিটি, সেখান থেকে ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, হার্টের অসুখ, স্ট্রোক সবই হচ্ছে। সুতরাং এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে বাইরের খাবার, কোট আনকোট বাইরের খাবার কখনোই খুব হেলদি হবে না, কারণ ওটা হচ্ছে কমার্শিয়ালি প্রিপেয়ার্ড ফুড, ওখানে লোককে তাড়াতাড়ি বিক্রি করতে হবে, যে ফুড সহজে নষ্ট হয় না সেইটা বেশি বিক্রি হবে, তাহলে দোকানদার সেটা 3 দিন রেখে বিক্রি করতে পারবে, যেটা বেশি টেস্টি হবে সেটা বেশি বিক্রি হবে। এই ফ্যাক্টরগুলো তো কমার্শিয়াল ফুডে থাকবেই, এবং সেখানেই ন্যাচারালি নুন বেশি থাকবে, চিনি বেশি থাকবে, ফ্যাট বেশি থাকবে, যে 3টে বাজে খাবার, সেই 3টে জিনিসই বেশি থাকবে, নইলে খাবার টেস্টি হবে না। তাহলে কি ফাস্ট ফুড খাবো না? দেখুন ওইভাবে বলা উচিত না, কেননা কিছু বাধ্যবাধকতা তো আছে। এই যে যে দর্শক বা শ্রোতা আমাদের ফোন করলেন, উনি হয়তো সকাল 8টায় চাকরিতে বেরিয়ে রাত্রি 8টায় ফেরেন, ওনাকে তো কিছু খেতেই হবে, টিফিন নিয়ে যাওয়া সবার পক্ষে সম্ভব না। এবার তাহলে যদি এটা হয় যে না ফাস্ট ফুড আমাদের খেতেই হবে, কারণ আমার লাইফস্টাইলটাই বা আমার লাইফের রুটিনটা সেরকম, সেক্ষেত্রে চয়েস ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক এখানেই আমার প্রশ্ন, কোন ধরনের ফাস্ট ফুড খাবো? ফাস্ট ফুড তো অনেক রকম হয়, ধরুন চিড়ে ভাজাটাও একটা ফাস্ট ফুড, আমাদের দেশে এটা পাওয়া যায়, মুড়িটাও ফাস্ট ফুড, এগুলো তো প্যাকেট হিসেবেই বিক্রি হয়, আমরা ওগুলো কিনেই খাই, তাতে তো অসুবিধা নেই। কিন্তু চিকেন রোল, কাবাব, মানে পোড়া মাংস, সোজা কথায় পোড়া মাংস, সেই পোড়া মাংস কখনোই ভালো না, ইটস কার্সিনোজেনিক, সবাই জানে। তারপরে ধরুন বিরিয়ানি একটা প্রচন্ড পপুলার ফুড, কিন্তু বিরিয়ানির মধ্যে ফ্যাট, তারপরে সল্ট, এগুলো প্রচন্ড বেশি। তার এছাড়া আর্টিফিশিয়াল কালার্স মেশানো হয়, এটা আমরা সবাই জানি, কম দামি বিরিয়ানিতে আর্টিফিশিয়াল ইন্ডাস্ট্রিয়াল কালার মেশানো হয়, যেটা কার্সিনোজেনিক, এইগুলো অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস আপনারা সবাই জানেন, কাটা ফল যেগুলো রাস্তায় বিক্রি হয়, তার থেকে গোটা ফল কিনে জলে ধুয়ে খাওয়া ভালো। মানে একটা গোটা আপেল খাওয়া ইজ বেটার, যে যার থেকে কাটা পিস পিস করে যে আপেল পাওয়া যাচ্ছে, সেই আপেল 2 পিস খেলাম, আমার মনে হচ্ছে যে আমার পরিশ্রমটা বেঁচে গেল, আপেলটা কাটতে হচ্ছে না আমাকে। কিন্তু কাটা ফল খারাপ, কারণ সেখানে অনেক রকম মাছি বসছে, জীবাণু আছে, যে রাস্তা জলটা দিয়ে ধুচ্ছে যে সেটা জলটা দিয়ে ধুচ্ছে, এগুলো খারাপ। এছাড়া ফাস্ট ফুডের মধ্যে ধরুন রাস্তার মোমো, রাস্তার চাউমিন তো ভর্তি, কলকাতায় এবং কলকাতার বাইরে সব স্টেশনের রাস্তায় আচ্ছা, সব এইটা জায়গায়। খুব ভালো প্রশ্ন। মোমোর কথা বললেন, মোমো হ্যাঁ। তো আমরা খুব মানে সদ্য আমাদের কাছে পপুলার হয়েছে, হ্যাঁ, তার আগে চাউমিন ছিল, তার আগে চাউমিন রোল ছিল। ছিল। মোমো খাওয়া কতটা স্বাস্থ্যের পক্ষে উপকারী? সবাই বলে এটা তো স্টিমড খাওয়া যেতেই এক্স্যাক্টলি। পারে। এবার মোমো দেখুন, মোমোর ঠিকুজি কুস্তিতে আমি যাচ্ছি না, কিন্তু মোমো তো প্যান ফ্রাইডও হয়, ন্যাচারালি ফ্রাইডটা অতটা ভালো, ডিপ ফ্রাইড মানেই খারাপ, ডিপ ফ্রাইড মানে কি তেলের মধ্যে ডুবিয়ে ভাজা। স্টিমড অতটা খারাপ নয়, যদি সত্যিই সেদ্ধ সবজি হয়, তার মধ্যে সেদ্ধ হয়, সেটা বেটার। এটা তো জাস্ট আমাদের কমন সেন্স, যে যেখানে তেল কম, যেখানে নুন কম, সেটা বেটার। এবার ন্যাচারালি প্যান ফ্রাইড মোমো ইজ মাচ মোর টেস্টি। এবার আপনি ধরুন সকাল থেকে বিকাল অবধি না খেয়ে আছেন, তখন আপনার একটু টেস্টি খেতে ইচ্ছা করবে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি বলবো না যে আপনি টেস্টি ফেস্টি সব ছেড়ে দিন, সাধু সন্ন্যাসী হয়ে যান, আমি এটা বলবো যে আপনি পরিমিতিবোধটা রাখতে শিখুন। ধরুন সপ্তাহে 1 দিন আপনি খেলেন, বাকি 2 দিন আপনাকে ভাবতে হবে যে ফর লং টার্ম আমাকে তাহলে একটু কম টেস্টি খাবারই খেতে হবে। এই
দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, খুব মানে ইম্পর্টেন্ট প্রশ্ন, সবার মনে এই প্রশ্ন থাকে, বলেছিল যে দিনে কবার রুটি খাওয়া যাবে। আমি বরং প্রশ্নটা একটু ঘুরিয়ে দিই, হ্যাঁ। যে রুটি না ভাত কোনটা খাওয়া ভালো, এটা নিয়ে বিরাট দ্বন্দ্ব রয়েছে। কেউ বলেন রুটি আর ভাত হ্যাঁ। এক, কেউ বলে রুটি খান। এটা আপনি কি সাজেস্ট করছেন, রুটি না ভাত, রুটি খেলে কবার, ভাত খেলে কবার? আচ্ছা, এবারে এই ধরুন রুটি ব্যাপারটার মধ্যেও তো হাত রুটি পাও রুটি আছে। এবার আমরা যদি এটা মানে আমার সাজেশনটা দেওয়ার আগে একটু যদি ওয়ার্ল্ডের ফুড হ্যাবিটটা দেখি, ধরুন ইস্ট এশিয়া মানে ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড, এখানে কিন্তু ওরা ভাতই খায়। ওখানে অত হাত রুটি টুটি তৈরিই হয় না, স্টিকি রাইস খায় ওরা, মানে রাইসটা এমন ভাবে তৈরি করে যে ওটা পুরো আঠা আঠা, যেটা আমরা বলি যে ভাত ফেটে গেছে, চাল ফেটে গেছে বলি, সেইভাবেই ভাত বানিয়ে ওরা খায়, মানে আতপ চালের। ওখানে ওরাই খাচ্ছে এবং কোথাও প্রমাণ হয়নি যে ওরা প্রচন্ড ওবিস বা ওদের ডায়াবেটিস রেট আমাদের থেকে অনেক বেশি। চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, মায়ানমার সবই তাই। আবার আপনি যদি ইউরোপ বা আমেরিকায় যান, ওখানে কেউ হাত রুটি তৈরি করে না, ওখানে পাউরুটিই খাচ্ছে বিভিন্ন, যেমন ফ্রান্সে বেগেল পাওয়া যায়, বিভিন্ন রকম রুটি পাওয়া যায়, সবই তো বেকড। আমাদের হাত রুটিটা বেকড নয়, এটা টোস্টেড। আর ভারত হচ্ছে এমন একটা জায়গা যেখানে মিক্সচার, এখানে থাইল্যান্ড, ভিয়েতনামের ভাতও আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল বা বিহার, আসাম, উড়িষ্যা। আবার নর্থ ইন্ডিয়াতে গেলে মিডল ইস্টের রুটি ভালোভাবেই এসছে, এছাড়া পাউরুটিও আছে, সব রকমই আছে। সুতরাং আমাদের ইন্ডিয়ার রেসপেক্টে কিন্তু ফুড হ্যাবিটটা হাইলি মিক্সড। কেউ কেউ বলবেন আমি 3 বেলা ভাত খাই, আর কেউ কেউ বলবেন নর্থ ইন্ডিয়া, বিশেষ করে হিমালয়ের দিকে যারা থাকে তারা হয়তো রুটি খেয়েই থাকে। কোনোটাই খারাপ না। যেটা আসল ইম্পর্টেন্ট কথা সেটা হলো অ্যামাউন্ট। কেউ যদি রুটি খায় এবং রুটি যদি দিনে 3 বার করে 3-4টে করে 12টা রুটি খায়, তারও ডায়াবেটিস হতে পারে। আবার ভাতও খায় ভিয়েতনাম, কম্বোডিয়ার লোক, কিন্তু কম করে খাচ্ছে, অল্প ভাত বেশি সবজি, তাহলে ডায়াবেটিস হচ্ছে না। সুতরাং ওবেসিটি হবে কিনা, ডায়াবেটিস হবে কিনা, সেটা আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে এবং অ্যাসোসিয়েটেড ফুডের উপর ডিপেন্ড করে। ভাত রুটি নিয়ে অত ভয়ের কিছু নেই। পাউরুটিটা নিয়ে একটা কথা বলে দিই, পাউরুটিটা ময়দা দিয়ে। এবার ময়দা এবং চিনি দুটোই কিন্তু ডায়াবেটিসে খারাপ, আমরা ডায়াবেটিসে আসবো। সুতরাং যাদের ডায়াবেটিস আছে আমরা বলি আপনারা হাত রুটি খান, পাউরুটি অত প্রেফার না করলেই ভালো। আচ্ছা, সুস্থ থাকতে প্রতিদিনের ডায়েটে আমাদের কি কি খাবার রাখা অবশ্যই প্রয়োজন, মানে হ্যাঁ। বয়স নির্বিশেষে, সব বয়সের জন্য যদি বলেন? হ্যাঁ, মানে ওই যে প্রিন্সিপালস অফ ফুড, মানে প্রক্সিমেট প্রিন্সিপালস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রো আর মাইক্রোনিউট্রিয়েন্টস, সেগুলোর একটা ব্যালেন্স রাখতে হবে। এই কথাটা ইন্ডিয়ার রেসপেক্টে ভীষণ ইম্পর্টেন্ট। কেন বলি, ইন্ডিয়াতে প্রায় 40 to 50 crore people are vegetarian by choice due to cultural or religious reasons. মানে একটা বড় অংশ, ধরুন 40 থেকে 50 কোটি লোক কিন্তু মানে কোনো রকম অ্যানিমেল প্রোটিন ইনটেক করছে না, টু ভ্যারিং ডিগ্রিজ। মানে এরা পুরোপুরি ভেজিটেরিয়ান ফুডের ওপর ডিপেন্ডেন্ট, সিরিয়ালসের ওপর ডিপেন্ডেন্ট। এই জিনিসটা মানে অফকোর্স দের ইজ আ কালচারাল রিলিজিয়াস কনটেক্সট টু দ্যাট। দিস ইজ নট আ ভেরি গুড টাইপ অফ ডায়েট ফ্রম সায়েন্টিফিক ভিউ। কেননা অ্যানিমেল প্রোটিন যদি একদম না খান, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি, ভিটামিন B12, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস, এগুলো শরীরে ঢোকা ভেরি ডিফিকাল্ট। এবার আপনি বলবেন যে থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে ইন্ডিয়াতে এগুলো চলছে এবং তাতে কি ইন্ডিয়ার লোকের লাইফ স্প্যান কমেছে, না ইন্ডিয়াতে প্রচুর ডেফিসিয়েন্সি ডিজিজ বেড়ে গেছে? কোনোটাই না। কিন্তু এটা ঠিক যে আজকে ইন্ডিয়াকে যে বলা হচ্ছে ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, বা ওবেসিটি একটা এপিডেমিকের পর্যায়ে চলে যাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই ফুড হ্যাবিটটা ঠিক কিনা আমাদের ভাবা উচিত। আর কিছু লোক আছেন যারা বাই চয়েস, ধরুন অ্যাট দ্য এজ অফ 30 কিংবা এজ অফ 25 সাডেনলি ডিসিশন নিল আই গো ভেগান। মানে এরকম অনেকেই থাকে, নট এখন প্রায়ই দেখা যায়। হ্যাঁ, নট আমার চেনা, আমার পেশেন্টের মধ্যে অনেকেই আছে যে আমি ভেগান। আমি বললাম কেন? বলে ইজ মাই চয়েস, নো রিলিজিয়ান, নো কালচার, আমার ফ্যামিলি সবাই নন ভেজিটেরিয়ান, কিন্তু আমি ভেজিটেরিয়ান বাই চয়েস। এটা করতে পারো তুমি। আমি তখন বলি যে তুমি করো, বাট ইউ মাস্ট বি এডুকেটেড, যে তুমি যে কমপ্লিটলি ভেগান হয়ে গেলে তোমার কি ডেইলি প্রোটিন ইনটেক ঠিক আছে, ডেইলি ক্যালসিয়াম ইনটেক ঠিক আছে, এটা ভাবতে হবে। নইলে ডাউন দ্য লাইন 10 years 20 years পরে তোমার অস্টিওআর্থ্রাইটিস হবে, ফ্যাটি লিভার হবে, সেইগুলো সামলাতে হবে। ঠিক। আমাদের ফোনে রয়েছেন কে, সরাসরি চলে যাব। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ, লক্ষ্মী মজুমদার বলছি বেলতলা থেকে। বলছি আপনাদেরও নমস্কার জানাই, ডাক্তারবাবু নমস্কার জানাই। নমস্কার। আচ্ছা, মানে ভাতের থেকে রুটিটা ভালো কি খাওয়া? হ্যাঁ, এটা নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করেছি, এই যে ডাক্তারবাবু বলেছেন, তাও ছোট করে একটু বলে দিন। হ্যাঁ, একটা কথা বলি যে ডায়াবেটিস তো হয় আমাদের
ভারতে ডায়াবেটিস প্রচন্ড বেশি, আমরা প্রচুর পেশেন্ট পাই ডায়াবেটিস হয় হলেই বলে ভাত ছেড়ে দিয়ে রুটি খাচ্ছি। এবার একটা ব্যাপার আছে, আমাদের সবাই কিন্তু এই ফ্লাওয়ার মানে গ্লুটেন ডাইজেস্ট করতে পারে না, সুতরাং ডায়াবেটিস হলে জোর করে রুটি খাওয়া শুরু করে অনেকের পেট খারাপ হয়, তখন পুরো ব্যাপারটাই মাটি হয়, সেটাও খেতে পারে না, এদিকে বলে ভাত খাওয়া নাকি বারণ, এবার সুতরাং সে রুটি খেতে পারছে না, ডাইজেশন হচ্ছে না, এদিকে ভাতও খেতে পারছে না, তার পুরো জীবনটাই বিস্ময় হয়ে যায়। সুতরাং আমি আবার বলছি, ভাত খেলে ডায়াবেটিস বাড়ে এরকম নয়, মেইন অ্যামাউন্ট, পোর্শন কন্ট্রোল, মানে আপনি পেট ভরে ভাত খাচ্ছেন, 2 থালা ভাত খাচ্ছেন, ওইটা করা যাবে না, আপনার ডায়াবেটিস হয়েছে, আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ভালো খারাপ কোট আনকোট হয় না, আমি বললাম না চীন, ভিয়েতনাম, কম্বোডিয়াতে হাত রুটি কেউ তৈরি করে না, ওখানে গম চাষই হয় না, ওখানে কি সবার ডায়াবেটিস হচ্ছে? একদমই না। আচ্ছা, অনেকে বলেন যে এই যে ভাত আর পান্তা ভাত, ইয়েস, পান্তা ভাত খাওয়া ভালো নাকি তার গ্লাইসেমিক ইন্ডেক্স আলাদা, সত্যি কি তাই? হ্যাঁ, মানে পান্তা ভাত কি ওভারনাইট ভাতটা জলের মধ্যে রাখা, একটু ফার্মেন্টেশন হলো, কিছুটা অ্যালকোহল তৈরি হয়, ইজিলি ডাইজেস্টেবল হয়, ঠিকই আছে, কিন্তু মানে ওটা যে মানে দেখুন এখন একটা কনসেপ্ট খুব এসছে, সেটা হচ্ছে সুপার ফুড। যে কোনো জিনিসই যদি এরকম দাঁড়ায়, ধরুন একটু পুরোনো দিনের খাবার বা একটা কোথাও এটা নিয়ে খুব হইচই হলো, বলে দেওয়া হলো দিস ইজ আ সুপার ফুড, যেমন পান্তা ভাতকে অনেক জায়গায় বলা হয় আমাদের অরিজিনাল সুপার ফুড, সেরকম কিছু না, পান্তা ভাত ইজ গুড, মানে ওই যে ঠান্ডা হয়, পেট ঠান্ডা করে, এগুলো বলে, ঠিক আছে, খেতে ভালো লাগে, একটু অ্যালকোহল থাকে বলে লোকের নেশার মতো হয়ে যায়, ফার্মেন্ট হয় তো, কিন্তু ওটা নিয়ে বেশি হয়েছে কিছু নেই। না, গ্লাইসেমিক ইন্ডেক্স কি একই? গ্লাইসেমিক ইন্ডেক্স একটু আলাদা হয়, কারণ ভাতটা ফার্মেন্ট হচ্ছে তো, ওর গ্লাইসেমিক ইন্ডেক্সটা কিন্তু একটু হাই হবে, কারণ ইজিলি ডাইজেস্টেবল কার্বোহাইড্রেট তো, সে মানে মানে আর্লি এনার্জি পাবে, মানে ওই যে বলে না পান্তা ভাত খেয়ে কাজ করতে যাচ্ছে, কারণ পান্তা ভাত খাওয়া অনেকটা গ্লুকোজ খাওয়ার মতো, পার্শালি ডাইজেস্টেড কার্বোহাইড্রেট, তাহলে ওর প্রায় গ্লুকোজ খাওয়ার মতো কুইক এনার্জি দেবে, সেটুকু সুবিধা। সরাসরি ফোনে কে আছেন আমাদের সাথে? নমস্কার, আমি কুনাল চ্যাটার্জি হাওড়া জেলা থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে, না আমার প্রশ্নের উত্তরটা দেবেন কিন্তু একটু পরে, 5 মিনিট পরে, কারণ আমার একটু যান্ত্রিক গোলযোগের জন্য আমি একই ডিভাইসে শুনছি এবং ফোন করছি, তো একটু পরে শুনলে ভালো হতো, হ্যাঁ, উত্তরটা পেতাম। যাই হোক, তো প্রশ্নটা হচ্ছে, আমার বয়স 36, আমি সম্পূর্ণ দৃষ্টিহীন এবং কিছু করি না, বাড়িতেই থাকি। ওকে, ব্যায়াম করলে আমার নিতম্বে, কোমরে বা মানে কোমরের নিচের পোর্শনটা খুব ব্যথা হয়, এবং ব্যায়াম না করলে আমার ভুঁড়িটা, মেদটা খুব বেড়ে যাচ্ছে। তো আমি কি করতে পারি বা কি ধরনের আমি ডায়েট করতে পারি তাতে আমার মেদটা কমবে এবং আমি সুস্থ সবল এবং পরিশ্রমী কর্মঠ থাকবো? এটাই হচ্ছে আমার প্রশ্ন। ভালো থাকবেন, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরে আনসার দেবো, পরে আনসার নেবো, আর এই কোশ্চেনটাকে আমরা একটু অন্যভাবে ফ্রেম হ্যাঁ, করি। হ্যাঁ। ওবেসিটি, Obesity, ওবেসিটির right. জন্য কি খাওয়া উচিত, অর্থাৎ যারা ওজন ব্যায়াম করার কমাতে, সময় পাচ্ছে না, ওজন কমাতে চান, ব্যায়াম করতে পারছেন না, তাদের খাবারের কি খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে? হ্যাঁ, এবার দেখুন, ওবেসিটি যেটা বলছিলাম এক্ষুনি, ফ্রম চাইল্ডহুড ওবেসিটি এখন এপিডেমিক পর্যায়ে চলে গেছে ইন্ডিয়াতে, আরবান এরিয়াতে তো বটেই, রুরাল এরিয়াতেও। এর একটা কারণ হচ্ছে যে ফাস্ট ফুড, যে আমাদের অরিজিনাল যেটা টপিক ছিল, সেই ফাস্ট ফুডটা যতই আমরা বলি আমরা অ্যাভয়েড করতে পারি না, মানে এখন বেশিরভাগ জায়গায় বাবা মা দুজনেই ওয়ার্কিং, ফলে বাচ্চাদের খাবার দেওয়ার সময় ফাস্ট ফুড একটু একটু করে ঢুকেই যায় ডেইলি ডায়েটের মধ্যে, এবং তারপর আস্তে আস্তে বাড়তে থাকে, প্যাকেজড ফুড এক্সেট্রা। সুতরাং ফাস্ট ফুড একটা বড় জায়গা যেখানে ওবেসিটি হচ্ছে। এছাড়া ল্যাক অফ এক্সারসাইজ তো বটেই, এবং সেটা তো টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে। আগে মানে খুব সিম্পলি বলছি, আগে একটা বই কিনতে হলে আমার বাড়ি থেকে বেরিয়ে গড়িয়াহাট বা কলেজ স্ট্রিট যেতে হতো, এখন তার প্রশ্নই ওঠে না, কারণ কলেজ স্ট্রিটে অন্তত 10টা ওয়েবসাইট বসে আছে যে অর্ডার করলেই ডেলিভারি চার্জ ছাড়া বাড়িতে বই পৌঁছে দেবে। এছাড়া নিউজ পেপার কিনতে বেরোতে হয় না, বাজার করতে বেরোতে হয় না, মানে কলকাতা শহরে থেকে এখন একটা মানুষ মানে সমস্ত কাজ করে নিতে পারে বাড়ি থেকে না বেরিয়ে, স্টার্টিং ফ্রম বাজার টু ফুড ডেলিভারি টু এভরিথিং। তো এইটা তো ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো একটা আছেই। এছাড়া জায়গারও অভাব হয়েছে, মাঠ নেই, সুতরাং মর্নিং ওয়াকের রাস্তাও নোংরা, কোথায় কোথায় হাঁটবে। সুতরাং এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াও আমরা যেটা পেশেন্টদের বলি, সেটা প্র্যাকটিক্যালি পেশেন্টরা অতটা করতে পারে না। প্রথম কথা, জিমে সবাই জয়েন করবে না, জিমে কজন জয়েন করবে? জিম ছাড়া নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমি যদি কাউকে বলি মাঠে গিয়ে দৌড়ন কলকাতা শহরের থেকে, কথাটার কোনো মানেই নেই। তাহলে তাকে গাড়ি করে ময়দানে আসতে হবে, ময়দানে এসে দৌড়তে হবে, আর কলকাতা শহরে কোথায় মাঠ আছে? সেরকম ভাবে নেই, আর রাস্তায় দৌড়ানোর তো প্রশ্নই ওঠে না। তাহলে আমাদের মেইন যেটা ওবেসিটি কমানোর জন্য আমাদের উপায়, সেটা হচ্ছে ডায়েট কন্ট্রোল। এছাড়া মানে আমি যদিও
আজকের ডিসকাশনের বিষয় নয়। ওবেসিটি, অ্যান্টি ওবেসিটি ড্রাগস বা মেডিসিনস এখন পাওয়া যাচ্ছে, যেটা আগে ছিল না। এই 2025 সাল থেকে ইন্ডিয়ার মার্কেটে 2-3টে অ্যান্টি ওবেসিটি ড্রাগসও আছে, যেটা একদম মরবিড ওবেসিটি থাকলে আমরা দিই পেশেন্টে। কিন্তু সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কেননা সেটা কস্টলি, সেকেন্ডলি তার সাইড এফেক্ট আছে, আর থার্ডলি হচ্ছে সেটা যতদিন নেবেন ততদিন কাজ করবে, এফিকেসি ভ্যারিয়েবল ইউজ হয়। তাহলে ডায়েটের মধ্যে তাহলে মানে আমি যে 3টে জিনিস বলেছি, যে 3টে জিনিস আমাদের সবচেয়ে ক্ষতি করে, সল্ট, সুগার অ্যান্ড ফ্যাট। সল্টটা আমি ওবেসিটির জন্য রাখছি না, ওটা হাইপার টেনশন, কিডনি, ওই দিকটায় বাদ দিচ্ছি। তাহলে সুগার অ্যান্ড ফ্যাট, এই দুটো জিনিস আমাদের অজান্তেই কিন্তু আমাদের শরীরে ঢুকে যাচ্ছে, বাড়ির রান্নাতেও ঢুকছে। তার একটা কারণ আপনি একজন বললেন যে মা ঠাকুমা রান্না করলে তেল কম হয়, ফ্যাট কম হয়, ডেফিনেটলি। কিন্তু উল্টো দিকটা হচ্ছে এখন যে রান্না করছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রিমিক্স মশলা ইউজ করছেন। প্রিমিক্স মশলাতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট এক্সেট্রা অনেক বেশি থাকে। সুতরাং বাড়ির রান্না মানেই যে সেফ, সেটা কিন্তু এখনকার দিনে অন্তত আর বলা যায় না। এছাড়া আমাদের মানে ইনভিজিবল সোর্স অফ ফ্যাট আছে, একটা চিপস, চানাচুর, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, সবই তো আছে, ফ্যাট, সুগার। তাহলে আমাদের যদি ওবেসিটি কমাতে হয়, আমাদের খুব সাবধানে এই প্রত্যেকটা জিনিস বাদ দিতে হবে। এমনভাবে এই ফুডগুলো আমাদের ফুড হ্যাবিটের মধ্যে ঢুকে গেছে, আমরা বুঝতেই পারি না যে এগুলো হার্মফুল ফুড। আমরা ওগুলোকে নর্মাল ফুড, স্ন্যাক্স, ইনভিজিবল ক্যালোরি বলি আমরা। মানে ধরুন কোনো পেশেন্টকে, খুব কমন আমাদের এখানে হয়, কোনো পেশেন্ট এলে তার ওয়েট খুব বেড়ে গেছে, এবার আমি তাকে বললাম আপনার কিন্তু ওয়েট কমাতে হলে ডায়েটটাই একমাত্র উপায়, কারণ আপনার শরীরে যদি ক্যালোরি না ঢোকে আপনার শরীরে ফ্যাট জমা হতে পারে না। হাওয়া বা জল থেকে শরীরে কিন্তু ক্যালোরি, ফ্যাট জমা হয় না। এবার পেশেন্ট বললো ডাক্তারবাবু আমি কিছুই খাই না। আপনি বাড়ির লোককে জিজ্ঞেস করে দেখুন, আমি সকালে উঠে এই খাই, দুপুরে এই খাই, বিকালে এই খাই, রাত্রে এই খাই, দিস ইজ মাই এন্টায়ার ডায়েট চার্ট ফর দ্য ডে, এবং লাস্ট 5 বছর চলছে, কিন্তু আমার ওজন লাস্ট 5 বছরে 60 থেকে 90 কেজি হয়ে গেছে, সাপোজ ফর এক্সাম্পল। এটা হতে পারে না, সাম সোর্স অফ ক্যালোরি ইজ দেয়ার উইচ ইজ ইনভিজিবল, মানে পেশেন্ট বুঝতে পারছে না। হয়তো সে দুপুর 2টোর সময় অল্প করে খাচ্ছে কিন্তু খিদে পাচ্ছে, তারপর সে 3টের সময় ফ্রিজ খুলে একটু কিছু খেলো, 4টের সময় একটু কিছু খেলো, বা 6টার সময় একটু রাস্তায় বেরোলো, সেখানে 2টো জিনিস খেলো। কিন্তু এগুলো এত ছোট ছোট, সে ভাবছে ওগুলো আমার ক্যালোরি ইনটেকের মধ্যে পড়েই না, সে ক্যালোরি ডায়েরিতে ওটা রাখছে না, কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এবার এইখানে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে ফ্রম চাইল্ডহুড যদি ফুড হ্যাবিট বা ফুড হাইজিন ঠিকমতো অভ্যাস না হয়, তাহলে বড় বয়সে কিন্তু গিয়ে এটাকে কন্ট্রোল করা ভীষণ মুশকিল। ওই জন্য ফ্রম চাইল্ডহুড কিন্তু প্রপার ফুড হ্যাবিট ডেভেলপ করাটা ভীষণ দরকার। এটা একটা এক্সাম্পল দিই, যেমন কানাডা বা ইউএসএ বা ইউরোপে অনেক শহর আছে যেখানে কিন্তু স্কুলের একটা পার্টিকুলার রেডিয়াসের মধ্যে, সে 1 কিলোমিটার কি 2 কিলোমিটারের মধ্যে কোনো রকম ফাস্ট ফুড শপ is not allowed. ওটা ফ্রম গভর্নমেন্ট করে, ইটস আ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেস। মানে বাচ্চাদের এক্সপোজডই হতে দেবে না টু দ্যাট অ্যাডিকশন। একটা জিনিস মনে রাখতে হবে, ফুড ইজ অলসো অ্যান অ্যাডিকশন লাইক টোবাকো অ্যান্ড অ্যালকোহল, এবং ইকুয়ালি হার্মফুল। সুতরাং ওই অ্যাডিকশনটা দূর করার জন্য অনেক শহরে একদম স্কুলের একটা রেডিয়াসের মধ্যে এই সবগুলো রাখতেই দেয় না। আমাদের দেশে এত ওভার ক্রাউডেড, এটা হয়তো পসিবল নয়। তাহলে বাবা আমাদের এক্সট্রা দায়িত্ব নিতে হবে, বা টিচারদের এক্সট্রা দায়িত্ব নিতে হবে, যে এই মানে কোন ফুড ভালো কোন ফুড খারাপ, এটা কিন্তু অনেক সময় লাগে আমাদের বুঝতে। বহু পেশেন্ট আছে এসে বলে, ধরুন 16 বছর কি 17 বছর, বাবা মা এসে আমাকে বলছে ডাক্তারবাবু ও শুধু আলু সেদ্ধ, আলু ভাজা, চিকেন এর ওপর থাকে, কোনো ফ্রুটস খায় না, কোনো ভেজিটেবলস খায় না। একটা 16 ইয়ার্সের ছেলে বা মেয়ে বা 20 ইয়ার্সের ছেলে বা মেয়ে। তাহলে প্রশ্নটা হচ্ছে এই যে ও খায় না কেন, হি হ্যাজ অর শি হ্যাজ নেভার লার্নড হোয়াট ইজ গুড অ্যান্ড ব্যাড ফুড। তা সেটা শিক্ষা না দিলে তো এখন আমাকে কমপ্লেন করে তো লাভ হবে না, না কোনো। একদমই তাই। আমাদের হোয়াটসঅ্যাপ আসছে, হোয়াটসঅ্যাপে একজন Right. জিজ্ঞাসা করেছেন যে সানফ্লাওয়ার অয়েল নাকি সর্ষের তেল কোনটা শরীরের পক্ষে ভালো? ভেরি গুড কোয়েশ্চেন। ঘন ঘন সর্দি কাশি লাগে, ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কি কি খাওয়া ভালো? মনোজ পোদ্দার, ব্যারাকপুর থেকে। রাইট, দুটো প্রশ্ন, হ্যাঁ। এক হচ্ছে সানফ্লাওয়ার অয়েল না সরষের হ্যাঁ, তেল? এটা খুব ভালো কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেনটাকে একটু এক্সটেন্ড করে নিই, কারণ এই একবারই তো ডিসকাশন হবে। এখন সানফ্লাওয়ার আর সর্ষের তেল কেন, অলিভ অয়েল নিয়েও অনেক কথা হয়, হাইলি কস্টলি। মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে মুফা, আর সানফ্লাওয়ারে আছে পুফা, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সেটা নিয়ে প্রচুর কথা হয় যে এগুলো ভালো, কিন্তু অ্যাকচুয়াল কথাটা হচ্ছে তেল মানে আলটিমেটলি ফ্যাট। সেটা পলি আনস্যাচুরেটেড হোক, মোনো আনস্যাচুরেটেড হোক। স্যাচুরেটেডটা খুব খারাপ, স্যাচুরেটেড ফ্যাট যেটা পাম অয়েলে থাকে সেটা খারাপ। আদারওয়াইজ আপনি যদি অ্যামাউন্ট কম করেন, মানে রান্নায় অ্যাকচুয়ালি যেটুকু তেল লাগে তাতে অলিভ অয়েল দিলেন না সর্ষের তেল দিলেন অতটা ম্যাটার করে না। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই আপনাদের, সেটা হচ্ছে সর্ষের তেলে আমরা রান্না করি, মানে আমাদের কালচারের ইন্টিগ্রাল পার্ট। কারণ ইলিশ মাছ রান্না হবে সর্ষের তেল ছাড়া কেউ ভাবতেই পারে না। সানফ্লাওয়ার অয়েলে সর্ষের তেল কেউ রান্না করবে না, অন্তত বাঙালি বাড়িতে।
কিন্তু ভারতের বাইরে বহু দেশে কিন্তু সর্ষের তেল ব্যান্ড, ওটা কিন্তু এডিবল অয়েল নয়, ইনক্লুডিং আমেরিকা। এইসব দেশে কিন্তু সর্ষের তেল ওই গায়ে ম্যাসেজের অয়েল হিসেবে ইউজ হয়, কিন্তু খাওয়ার তেল হিসেবে, এডিবল অয়েল হিসেবে বিক্রি করা যায় না। সর্ষের তেলের মধ্যে একটা কম্পোনেন্ট আছে এরুসিক অ্যাসিড বলে, যেটা ইনডাইজেস্টেবল। সেই জন্য আমাদের দেশে এটা নিয়ে খুব একটা আলোচনা আমি দেখি না। সর্ষের তেল তো র্যাম্প্যান্টই খাওয়া হয়, এবং খুব যে হার্ম হচ্ছে শরীরে তার প্রমাণ নেই। এবার তাহলে আপনি সানফ্লাওয়ার অয়েল বেশি দামি, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, সুতরাং খেতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আপনার নেই। আপনি চাইলে সর্ষের তেলও খেতে পারেন। আসল কথা আবার বলছি, অ্যামাউন্ট। আপনি যদি সানফ্লাওয়ার অয়েলে ডুবিয়ে একটা কোনো তরকারি রান্না করেন, যেখানে তরকারি এক হাতা থালে দিলেই তেল গড়িয়ে পড়ছে, তাহলে সেটা সানফ্লাওয়ার অয়েল হলেও হার্মফুল। আর আপনি যদি সর্ষের তেলে রান্না করেন, যেটা শুকনো শুকনো মতো তেলটা মুছে নিচ্ছেন, তাহলে সর্ষের তেলেও হার্মফুল নয়। এবার প্রশ্ন হচ্ছে অলিভ অয়েলে কি করবেন? অলিভ অয়েল এত অ্যাডভার্টাইজমেন্ট, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মেডিটারেনিয়ান ডায়েট, সেফ ফর হার্ট, কথা তো কম নেই। তাহলে অলিভ অয়েল কিন্তু কিছু ক্ষেত্রে ভালো, ডেফিনেটলি, মানে মেডিটারেনিয়ান ডায়েটের পার্ট হিসেবে, কিন্তু ওটা না খেলেই আপনার হার্ট খারাপ হয়ে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। আপনি ফোনে আছেন, সরাসরি চলে Hello. যাবো। কে আছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার। উত্তর কলকাতা মানিকতলা থেকে অমিত অমিত বলছি। বন্ধু ঘোষ বলুন। আমার ডাক্তারবাবুর কাছে প্রশ্ন, আজিনামোটো মানে চাইনিজ সল্ট, ইয়েস। আমি বছরে একবার কি দুবার সাধারণত ফাস্ট ফুড খেলে বাধ্য হয়ে খাই, কিন্তু আগে জিজ্ঞাসা করি চাইনিজ সল্ট আছে কিনা, তাহলে একদম খাই না। হুম। আমি নিজে সচেতন হই, অন্য লোকজনকে সচেতন করার চেষ্টা করি। আর একটা জিনিস হচ্ছে যে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে, এমনকি বাড়িতেও স্যালাড যেটা তৈরি হয়, শসা, পেঁয়াজ, টমেটো, হুম হুম এমনকি গাজরও দেয়, হুম হুম এটা তো অনেকক্ষণ আগে কেটে রাখা হয়, এটাও তো অনেকটা ক্ষতিকারক, জার্ম তৈরি হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে বিভিন্ন পুজো অনুষ্ঠানে যে ফলটা কেটে দেয়, প্রশ্নটা একটু বলুন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে সেখানেও তো জার্ম তৈরি হচ্ছে কাটা ফলে। আমরা বাইরের খাবারটা খাচ্ছি না, কিন্তু এই তখনই সেই মানুষটাই কিন্তু পুজো ফল হিসেবে কিন্তু সেই কাটা ফলটা খাচ্ছে। বুঝতে অনেক পেরেছি মানুষ আপনার প্রশ্ন। সচেতন হচ্ছে। হ্যাঁ ঠিক, হ্যাঁ, ঠিক। নমস্কার। শুনতে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, মানে ওনার কোয়েশ্চেনটাকে ব্রড অ্যাসপেক্ট হিসেবে ফুড হাইজিন নিয়ে বলা যায়। আমরা তো সবই ডিসকাস করছি। এটা তো আমরা প্রথমে বললামই যে কাটা ফল জিনিসটা ভালো না, মানে ফ্রম পয়েন্ট অফ ভিউ অফ বায়োলজি, কাটা ফল ইজ আ কালচার মিডিয়াম। রাস্তার যদি কাটা ফল থাকে, সেখানে ব্যাকটেরিয়া এসে পড়বে এবং সেটা গ্রো করবে। সেটা যদি 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা থাকে, ব্যাকটেরিয়া আরো বেশি করে গ্রো করবে, মাছি এসে বসবে, পোকা এসে বসবে, সেই পোকার পায়ে টাইফয়েডের ব্যাকটেরিয়া, সালমোনেলা টাইফি থাকবে, সেটা মিশে যাবে। এ তো জানা কথা যে কাটা ফল যে ভালো না, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং প্রচুর প্রচুর এক্সাম্পল, মানে আমাদের প্রত্যেক ডাক্তারেরই কলকাতায় অন্তত এই এক্সপিরিয়েন্স আছে যে পুজো বাড়ি, সেখানে কাটা ফল খেলো, প্রসাদ খেলো, সিন্নি খেলো, তারপরে বহু লোকের একসঙ্গে শরীর খারাপ হলো। এটা আমরা বহুদিন ধরেই জানি, এবং সেটা নিয়ে তো সন্দেহ নেই। এবং এটা নিয়ে তো কর্পোরেশন থেকে বা গভর্নমেন্ট থেকে বহুবার প্রচারও করা হয় যে কাটা ফল ওইভাবে রাস্তায়। আমরা কিন্তু এই আলোচনাটাই থাকবো, তবে ঠিক 10টা বেজে একটা আমরা বিজ্ঞাপন বিরতি নেব। বিজ্ঞাপন না বলে বলা যায় সংবাদ বিরতি, 10 মিনিটের। আমাদের যারা রেডিও শুনছেন FM গোল্ড, তারা এই 10 মিনিট রেডিওতে আমাদেরকে পাবেন না, কিন্তু আমরা থাকবো একইভাবে আপনাদের সঙ্গে ফেসবুক পেজে লাইভে। আমাদের যে দুটো ফেসবুক পেজ রয়েছে, আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ড, এখানে আপনারা যারা দেখছেন আমাদের, তারা দেখতে থাকবেন। আবার ফিরে আসবো আপনাদের কাছে ঠিক 10টা বেজে 10 মিনিটে। তখন আপনি আবার প্রশ্ন করতে পারবেন, আপনার প্রশ্ন নিয়ে সরাসরি আমরা যেতে পারবো। ঠিক আছে, একদমই তাই। এবং আজকের আমাদের সাথে আছেন ডক্টর রুদ্রজিৎ পাল। ঠিক আছে। তাহলে ফুড হাইজিন, হ্যাঁ, ফুড হাইজিন নিয়ে যেটা বলছিলাম, এই পার্টটা বলি যে এটা তো সেলফ এভিডেন্ট যে রাস্তার খোলা খাবার, এটা শুধু কাটা ফল কেন, রাস্তায় যে খোলা আলুর দম, খোলা ঘুগনি বিক্রি হয়, সেটাও কি ভালো? সেটাও তো ভালো নয়, এটা আমরা জানি। এবং দেখুন, মানে কিছু তো রিলিজিয়াস কালচারাল অ্যাসপেক্ট থাকে। মানে আমি হঠাৎ করে যদি আজকে বলি, বা কেউ যদি পলিসি তৈরি করেন যে কাটা ফল এইভাবে পুজোয় দেওয়া যাবে না, এটা তো একটা রিলিজিয়াস অ্যাসপেক্ট না, এটা অত সহজে এই চেঞ্জগুলো আসে না। তবে এটা ঠিক যে অন্তত বাচ্চাদের কিন্তু এই খাবারগুলো বেশি না দেওয়াই ভালো।
গোটা ফল ইজ মাচ বেটার, নিজে ধুয়ে খেতে পারছেন, সেটা ঠিক আছে। আর আরেকটা জিনিস উনি আজিনামোটোটা বললেন, ওটা একবার বলে দিই। আজিনামোটো ইজ আ ফুড অ্যাডিটিভ, সেটা আরেকটা পার্ট, সেটা আমরা না হয় আরেকটু এলাবোরেট করবো, আমাদের হাতে তো টাইম আছে। তো আজিনামোটো ইজ ব্যাড। আজিনামোটোতে সোডিয়াম থাকে, যেটা ব্লাড প্রেশার বাড়ায়, সোডিয়াম মনোগ্লুটামেট। আর এছাড়া ওটা থেকে নানা রকম রিয়াকশন হয়, যে আজিনামোটো রিয়াকশন, উইচ ইজ অলসো ব্যাড। আজিনামোটো মানে অফিসিয়ালি অনেক দেশেই ফুড অ্যাডিটিভ হিসেবে ব্যান্ড, দেওয়া যায় না। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে স্ট্রিট ফুড যেগুলো, সেগুলোর তো আর কোয়ালিটি কন্ট্রোল নেই, ফলে সেগুলোতে আজিনামোটো দেওয়া হচ্ছে কিনা জানার কোনো উপায় নেই, কারণ ওগুলোর কোয়ালিটি কন্ট্রোল নেই, ওদের কোনো রেজিস্ট্রেশন নেই, ওরা যদি করতে পারে। এটা ঠিক যে আপনি যদি খান, আপনার জিজ্ঞেস করে নেওয়া উচিত যে আজিনামোটো আছে কিনা। যদি বলে হ্যাঁ, বা আপনার যদি গন্ধ শুকে মনে হয়, আপনার না খাওয়াই কিন্তু বেস্ট। আচ্ছা, এমন কি কি খাবার আছে যেগুলো খেলে আমাদের এই যে লাইফস্টাইল মডিফিকেশন ডিজিজ গুলো হচ্ছে এখনকার দিনে, মানে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ওবেসিটি, সেগুলো আরো বেশি করে ত্বরান্বিত হয়? ইয়েস, ওই আবার সেই তিনটে প্রিন্সিপাল দিয়ে শুরু করি, তারপর ফুডগুলো আসবো। সল্ট, সুগার অ্যান্ড ফ্যাট, এই তিনটেই হচ্ছে খারাপ, মানে ইন এক্সেস। অফকোর্স এগুলো আমাদের এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট অফ ফুড, মানে সল্ট ছাড়া তো সোডিয়াম শরীরে ঢুকবে না, কিন্তু এক্সেস ইজ খারাপ। এবং ফুড ইন্ডাস্ট্রি, প্রসেসড ফুড ইন্ডাস্ট্রি, তারা কিন্তু সবসময় এগুলো এক্সেস দেয়, কারণ এগুলো এক্সেস দিলে টু আ সার্টেন লেভেল অ্যাডিকশন তৈরি হয়। দে ওয়ান্ট টু গেট দ্য কনজিউমার্স অ্যাডিক্টেড টু দেয়ার প্রোডাক্ট। একটু এক্সট্রা সল্ট দিলে আমাদের ব্রেনের প্লেজার সেন্টার স্টিমুলেটেড হয়, একটু এক্সট্রা সুগার দিলে আমাদের ব্রেনের সেন্টার স্টিমুলেটেড হয়, উই গেট অ্যাট্রাক্টেড অ্যান্ড অ্যাডিক্টেড টু দ্য ফুড। তাহলে বেশি সল্ট কিসে থাকে? যে কোনো ভাজা খাবারে, স্টার্টিং ফ্রম চানাচুর, সেখান থেকে যে প্যাকেজড পোটেটো চিপস, সাবুদানা, যা যা তুমি ভাববে সমস্তগুলো, যে কোনো অ্যাকচুয়ালি এই যে চিপসগুলো, এগুলো এক্সট্রা সল্ট না দিলে এদের টেস্টি হবে না, কেউ খাবেই না, এটা একটা। এবার এক্সট্রা সুগার তো বলার কিছু নেই, স্টার্টিং ফ্রম মিষ্টি টু কেক, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, আমাদের পেস্ট্রি, যা যা মনে হচ্ছে আর কি মিষ্টি খাবার, লজেন্স, চকলেট, ডার্ক চকলেট বলো আর যাই বলো, মানে কি করে এগুলোকে সুগার কোটিং দেয়, যে ডার্ক চকলেট 70% ডার্ক চকলেট, গুড ফর দ্য হার্ট। একদম বাজে কথা। আলটিমেটলি চকলেট তৈরি করতে সেই ফ্যাটও থাকে, সেই সুগারও থাকে, ইটস ব্যাড। ওইটুকু মানে হার্ট ভালো করার জন্য ওই চকলেট খাওয়ার কোনো দরকার নেই, হার্ট ভালো করার জন্য অনেক খাবার আছে। ডায়েট কোল্ড ড্রিঙ্কস বা সুগার ফ্রি কোল্ড হ্যাঁ, ড্রিঙ্কস, এটা কি সত্যি সুগারের পেশেন্টরা খেতে পারে? হ্যাঁ, মানে সুগার ফ্রি কোল্ড ড্রিঙ্কসে আর্টিফিশিয়াল সুইটনার দেয়। হ্যাঁ, মানে মানে সুইটনেসটা হবে কিন্তু ক্যালোরিটা থাকবে না, ওই অ্যাসপার্টেম, সুক্রালোজ এগুলো দেয়। এটা ডায়াবেটিস পেশেন্ট এরা খেতে পারে, এটাতে অসুবিধা নেই, কিন্তু ইন এক্সেস কিন্তু এই যে কেমিক্যাল দেয়, তো আর্টিফিশিয়াল সুইটনার বললাম, এই কেমিক্যালগুলোর নিজস্ব অ্যাডভার্স এফেক্টস আছে, সুতরাং এটা কিন্তু এক্সেস খাওয়া যাবে না, একটু খাওয়া যেতে পারে। আর একটা প্রশ্ন, যে এই আপনি অনেকবার বলছিলেন, নানা সময় কথা হলো প্রসেসড ফুড, এই প্রসেসড ফুড খাওয়াটা কি শরীরের পক্ষে আদৌ উপকারী, না খাওয়া উচিত নয়? না, প্রসেস ফুড তো খারাপ। ইনফ্যাক্ট একটু যদি আমরা ইন্টারন্যাশনালি ভাবি, মানে ডোনাল্ড ট্রাম্পের যিনি হেলথ সেক্রেটারি রবার্ট কেনেডি, তার তো মেইন যুদ্ধটা প্রসেসড ফুডের বিরুদ্ধেই। মানে ওনার যে জনপ্রিয়তা, তার একটা বড় কারণ আমেরিকাতে অনেক পেরেন্টস এখন বা তাদের ছেলে মেয়েদের কিন্তু প্রসেসড ফুড, ইন্ডাস্ট্রিয়ালি প্রিপেয়ার্ড ফুড দিতে চাইছেন না, অর্গানিক ফুড দিতে চাইছেন। এবং ইটস কল্ড মাহা মুভমেন্ট, মেক আমেরিকা হেলদি এগেইন মুভমেন্ট। এই মুভমেন্টটা কিন্তু ওদের দেশে ভীষণ জনপ্রিয় এবং ইটস আ সোশ্যাল ফেনোমেনা। সুতরাং এই প্রসেসড ফুডের বিরুদ্ধে কিন্তু পৃথিবীর বহু দেশে বহু মুভমেন্ট হয়, এবং এটা যে খারাপ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আপনি বলতে পারেন যে কতটা খারাপ, সেটা ডিপেন্ড করছে কতটা সুগার আছে, কতটা ফ্যাট আছে। কিন্তু একটা ফুডকে যখন আপনি প্রসেস করছেন, কেন প্রসেস করছেন? ধরুন একটা মাংস, পিস অফ চিকেন, এটা আপনি এখানে তৈরি করলেন, মানে চিকেনটা এখানে প্রডিউস হলো, এখানে রান্না হলো, শেষ। কিন্তু সেটা যদি মাস স্কেলে প্রোডাকশন করে সারা কলকাতায় ছড়িয়ে দিতে হয়, তখন আপনি প্রিজারভেটিভ অ্যাড করবেন, তখন আপনি তার মধ্যে কিছু প্রোটিয়েজ অ্যাড করবেন যাতে ব্যাকটেরিয়া না হয়, না পচে যায়। আপনি হয়তো কিছু ফ্লেভারিং এজেন্ট অ্যাড করবেন যাতে খেতে সুন্দর হয়। এই যে জিনিসগুলো করছেন, তখনই তো প্রবলেমগুলো আসছে না। কালার, আমেরিকাতে ফুড কালার নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে, এবং রিসেন্টলি এই কিছু কিছু ওই কর্নফ্লেক্স জাতীয় খাবারে কালার দেওয়া ব্যান্ড হয়েছে। মানে ওরা বলছিল ওগুলো সেফ ফর চিলড্রেন, যেমন ফ্রুট লুপস বলে এক ধরনের খাবার আছে, ওখানে কালার দেওয়াটা ব্যান্ড হয়েছে। তার মানে দে আর সো এগেইনস্ট প্রসেস ফুড, মাহা মুভমেন্ট। ইন্ডিয়াতে অতটা মাস স্কেলে অর্গানাইজড মুভমেন্ট নেই, কিন্তু অর্গানিক ফুডের একটা চাহিদা তো আছে। কেন আছে? তার কারণ হচ্ছে প্রসেসড ফুডের প্রবলেম আছে। এবার কোন প্রসেস ফুড 1 কোটি আছে,
পৃথিবীতে। কোনটার কি প্রবলেম ওইভাবে ডিটেলসে বলা যায় না, কিন্তু এটা ঠিক যে ইট হ্যাজ ইটস ওন ইস্যুস। খুব একটা মানে এই কোয়েশ্চেনটা বিভিন্ন সময় শুনতে হয়, অনেকের সঙ্গে আমি লড়াই করি, আমি জানি না ঠিক না ভুল। রেড মিট খাওয়া বারণ। কেন রেড মিট খাওয়া বারণ? তার কারণ হচ্ছে তার প্রত্যেকটা লেয়ারে ফ্যাট থাকে, অনেকে বলেন। কিন্তু এখন বাজারে গিয়ে যে ব্রয়লার চিকেন আমরা নিয়ে আসি, তাদের যে পরিমাণ ফ্যাট কাটার সময় আমরা দেখি, সেটা কতটা স্বাস্থ্যকর খাওয়া। আচ্ছা, তাহলে দুটো কোয়েশ্চেন। রেড মিট প্রথম কথা, এটা নিয়ে আবার সে একটু ইন্টারন্যাশনালি যাই, সেটা 1 নম্বর কথা। শুনতে খারাপ লাগলো যে ভারতের বাইরে পৃথিবীর প্রত্যেকটা দেশের লোক কিন্তু রেড মিট খায়। মানে নন মিট ইটিং কান্ট্রি ভারত ছাড়া পৃথিবীতে নেই। স্টার্টিং ফ্রম নেপাল, ভুটান টু চায়না, রাশিয়া, এগুলো তো মারাত্মকভাবে মিট ইটিং। এবং ইউরোপ, আমেরিকা, সাউথ আমেরিকা, আফ্রিকা এবং বহু রকম, মানে রেড মিট মানে কি অ্যানিমেল মিট, তো সেটা ক্যাটেল হতে পারে এবং বিভিন্ন হতে পারে। এটা কিন্তু সারা পৃথিবীর সমস্ত লোক খায়, কিন্তু তার মানে এই নয় সারা পৃথিবীর সমস্ত লোকের হার্ট অ্যাটাক হচ্ছে। এটা প্রথম কথা বুঝতে হবে। সুতরাং রেড মিট খারাপ নয়। রেড মিট কথাটা মানে আমাদের দেশে যেহেতু অ্যানিমেল মিট, ওই কথাগুলো বলা একটু কালচারালি সেন্সিটিভ, ওই জন্য রেড মিট আমরা বলি। খুব একটা ক্ষতি হয় না, এটা ঠিক। রেড মিটে স্যাচুরেটেড ফ্যাট থাকে, ট্রান্স ফ্যাট থাকে, কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে, এগুলো ঠিক। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এখন তো অন্য ইস্যুটা বলি, রেড মিট প্রডিউস করতে মানে এই অ্যানিমেলগুলোকে কাল্টিভেট করতে কিন্তু প্রচুর পরিমাণে মিথেন তৈরি হয়, যেটা গ্রিন হাউস গ্যাসের কাজ করে, এগুলো আমরা জানি। কিন্তু মানে হিউম্যান সিভিলাইজেশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ডেভেলপ করেছে অন রেড মিট বাই হান্টিং অ্যানিমেলস। ওটাকে অস্বীকার করার জায়গা নেই। আমরা ইতিহাসের চাকা বা বিবর্তনের চাকা পেছন দিকে ঘোরাতে পারবো না। সুতরাং রেড মিট খারাপ হলেও আমরা কিছুটা ইউজ করি, এটা 1 নম্বর গেল। সুতরাং আমি অ্যাজ আ পার্সন অফ সায়েন্স কিন্তু রেড মিটের এগেনস্টে নয়, কারণ ইটস দ্য প্রসেস অফ হিউম্যান ইভলিউশন। ওটা খারাপ হোক ভালো হোক, আমরা ওইভাবেই মানে হিউম্যানসরা ডেভেলপ করেছে বাই হান্টিং অ্যানিমালস। এটা গেল। আর সেকেন্ড কি কোয়েশ্চেন করলেন? চিকেন, যখন ব্রয়লার চিকেন, হ্যাঁ মানে কি বলুন তো, চিকেন গুলো যখন, হ্যাঁ পোলট্রিতে তো ওগুলোর মধ্যে ওগুলোকে খেতে দেয়, তো ওগুলোকে ফ্যাট বানায়, তো ওগুলোকে নানা রকম খাবার দেয়, অ্যান্টিবায়োটিক্স দেয়, দিয়ে দিয়ে ওদের সাইজ বাড়ায়, কারণ ফ্যাট বাড়লে টেস্ট বাড়ে, সেই জন্য করে। ইটস ব্যাড। আচ্ছা, আমাদের ফেসবুক লাইভে যারা দেখছেন তাদের জন্য আরো একবার বলে দিই, প্রশ্ন অনেক আছে ফেসবুক লাইভ থেকে, সেগুলোতে যাবো। হ্যাঁ, আমাদের 10টা 10 পর্যন্ত কিন্তু ফেসবুক লাইভে আপনারা আমাদেরকে দেখতে পাবেন, এবং অবশ্যই শুনতে তো পাচ্ছেনই। ডক্টর রুদ্রজিৎ পাল রয়েছেন আমাদের সাথে। আজকের কি খেলে ভালো থাকবো, কি খেলে ভালো থাকবো না, সেটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা করছি। এবং ফেসবুক লাইভ 100.1 FM গোল্ডের পেজ থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আর এছাড়াও আকাশবাণী কলকাতার পেজ থেকেও কিন্তু সরাসরি একদম আমরা রয়েছি। আর ফোন 22488085 ফোন করবেন, আপনারা সরাসরি কথা বলতে পারবেন ডাক্তারবাবুর সাথে। আর 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেক্সট। হ্যাঁ, আমি কিন্তু এই মুহূর্তে অনেকটা ভালো আছি, কারণ এতটা আশ্বস্ত করেছেন। আমি রেড মিট প্রেমিক এবং তাতে অনেকটা ভালো লাগছে। সুতরাং কি খাবেন, যারা এতদিন মাথা কুটেছেন যে রোববার এলে রেড মিট খাওয়া যাবে না, বাঙালির ওই, তবে বেশি পরিমাণে, ওই যে ডাক্তারবাবু যেন বলছিলেন, বেশি পরিমাণে কিন্তু কোনোটাই আগে তো খাওয়াটা ইনশিওর হোক, তারপর পরিমাণটা ইনশিওর হবে। আসলে কি বলুন তো, ধরুন আমেরিকা বা রাশিয়া, এখানে তো এরা তো রেড মিটের ওপরেই আছে, আর কিছু এরা খায় না, কিন্তু এদের কিন্তু এর সঙ্গে ওই মিষ্টি ভাত এগুলো নেই। রেড মিট কিছুটা ওয়াইন আর কিছুটা ওই লেটুস ফেটুস এর উপরে আছে, ফলে আলটিমেটলি টোটাল ক্যালোরি ইনটেকটা অতটা হয় না। কিন্তু বাঙালি খাবারের ভ্যারিয়েশনের সঙ্গে রেড মিটটা যোগ করলে প্রবলেমটা বাড়েই আসে। সেটাই, মানে ওখানেও সেই কোয়ান্টিটি বুঝে খেতে হবে আর কি, সেই কারণে। হ্যাঁ, তাহলে ওরা কি হ্যামবার্গার খাচ্ছে না নাকি, স্টেক খাচ্ছে না নাকি? ওরা প্রচুর খাচ্ছে, কিন্তু সবার কি হার্ট অ্যাটাক হচ্ছে? তাহলে কি এই যে একটা প্রথাগত ধারণা যে ইউরিক অ্যাসিড হলে এই খাওয়া যাবে না, সেটা সবকিছুই অল্প করে খাওয়া যাবে? হ্যাঁ, প্রথম কথা বলে দিই, মুসুর ডাল, টমেটো, ঢেঁড়স তো পুরোপুরি ভুল। ওগুলোর সঙ্গে ইউরিক অ্যাসিডের কোনো সম্পর্কই নেই। ভেজিটেরিয়ান ফুড থেকে অতটা ইউরিক অ্যাসিড তৈরি হয়ও না। আচ্ছা, বাকি এবার দেখুন, মানে এই প্রশ্নটা আসছে কোত্থেকে। আমি যদি জাপানের ফুড হ্যাবিট দেখি, জাপানে মিনারেলস বা, জাপানে কিন্তু অত চাষ টাস হয় না, মিনারেলস বা ভিটামিনস এর মেইন সোর্স হচ্ছে সি ফুড, সেটা হাঙর হোক বা অক্টোপাস হোক বা ওই লবস্টার হোক, এগুলো আয়োডিন ফায়োডিন গুলো ওরা সব সি ফুড থেকেই পায়। জাপান, কোরিয়া, এই দেশগুলো অত চাষ টাস ওখানে হয় না, ফলে ওখানে ওরা যদি ওই খাবারগুলো না খায়, ওদের ভিটামিনস মিনারেলস হবে না। ইন্ডিয়া হচ্ছে অ্যাগ্রো রিচ কান্ট্রি, এখানে কিন্তু অত সামুদ্রিক খাবার খাওয়ার দরকার পড়ে না, নদীতে মাছও আছে, ফলে এখানে ওই খাবার সত্যি কোনো দরকার নেই, নর্মাল ফুডেই হয়ে যায়। বন্ধু আছেন, সরাসরি যাবো। বন্ধু কে আছেন আমাদের সাথে? হ্যালো, কে আছেন আমাদের সাথে? না, এই মুহূর্তে নেই। 22488085 এই নাম্বারে আপনারা
আমাদেরকে ফোন করছেন। আমাদের আজকের যে বিষয়, যে কি খাবারে সুস্থতা আর কি খাবারে অসুস্থতা, এইটা নিয়ে ডক্টর রুদ্রজিৎ পাল আমাদের সাথে রয়েছেন। হ্যালো হ্যালো, হ্যালো, বলুন। বলুন। শুভ সন্ধ্যা দিদিভাই, আর ডাক্তারবাবুকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি শ্রী কলোনি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। বলুন। আমার ডাক্তারবাবুর কাছে সরাসরি প্রশ্ন, আমার 3 মাস অন্তর অন্তর আমি লিপিড প্রোফাইল করে থাকি। বর্তমানে আমার ফাস্টিং হচ্ছে 92 এবং পিপি হচ্ছে 98। সুগার বলো তো, রিপিট প্রোফাইল তো হলো না। না, এবার বলছি কোলেস্টেরল এলডিএল হচ্ছে 82, টোটাল কোলেস্টেরল হচ্ছে 150। হ্যাঁ, হুম। এইভাবে আছে। আর আমার প্রশ্ন এটাই জিজ্ঞাস্য যে বর্তমানে আমার 60 বছর বয়স, আমার ওয়েটটা দিনে দিনে কমছে, তার কারণটা কি? শুনতে থাকুন। এইটা তো ওইভাবে বলা সত্যি অসম্ভব। ওয়েট কমার তো অন্তত 1000টা কারণ আছে, মানে স্টার্টিং ফ্রম বিনাইন ডিজিজ টু ম্যালিগন্যান্ট ডিজিজ। মানে আপনি যে রিপোর্টগুলো বললেন তা থেকে তো এর কোনো সূত্র পাওয়া গেল না। আপনার ওয়েট কেন কমছে যে দেখার জন্য আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে, টেস্ট করতে হবে। তাহলে আমি এর সঙ্গে আরেকটা কোশ্চেন জুড়ে দিই। হুম ওয়েট কমছে না, 20 বছর ওয়েট একই আছে। হুম হুম ওয়েট বাড়ছে না, হুম কিন্তু আবার বাড়ছে। কোনটা ভালো? ওয়েট এক থাকা ভালো, বাড়া ভালো, না কমা ভালো? আনইনটেনশনাল তো, মানে কোনোটাই আপনি ডায়েট করে ওয়েট কমাচ্ছেন সেটা নয়, আনইনটেনশনাল। একটা কথা বলি, আফটার 50 বা আফটার 60 কিন্তু কিছুটা ওয়েট লস হয়, উইচ ইজ নর্মাল, কারণ বডির ক্যাটাবলিজম বেড়ে যায়। ও তখন লোকে খুব চিন্তিত হয়ে পড়েন যে আমার ধরুন 5 বছরে 7 কেজি কমে গেছে, 10 বছরে 5 কেজি কমে গেছে। এটা নর্মাল ফিজিওলজি, এটা নিয়ে চিন্তার কিছু নেই, যদি না, মানে একটা ক্যাভিয়েট আছে, যদি না অ্যাসোসিয়েটেড সিমটমস থাকে। মানে ধরুন আপনার সুগার ধরা পড়লো, তখন ন্যাচারালি ওটা অন্য ব্যাপার হয়ে যায়। কিন্তু যদি সব টেস্ট করে দেখা যায় নর্মাল, আপনি লাইফস্টাইলটা মোটামুটি মডারেটই রেখেছেন এবং আপনি ইন্টেনশনালি ডায়েটিং করছেন না, সেরকম কেসে আফটার আ সার্টেন এজ, অ্যাবাভ 60 বা 65, ওয়েট একটু কমে, ইটস নর্মাল, এবং ওটা হলে ভয়ের কিছু নেই। এবার মিডল এজে আবার দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে তো ওয়েট বাড়তে হবে, মানে আমাদের লাইফ সাইকেল ওয়াইজ আমাদের কোয়েশ্চেনটার আনসার দিতে হবে। টিল এজ অফ 16 ওয়েট না বাড়লেই বাবা মারা চিন্তায় পড়ে যান যে ওয়েট কেন বাড়ছে না। আমাদের বলে নিন। আমাদের ফেসবুকের লাইভ থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। তার মধ্যে একজন প্রশ্ন করছেন যে গ্রিন টির উপকারিতা সম্পর্কে জানতে চাই। গ্রিন টি কি ওবেসিটি কমাতে সাহায্য করে? দিনে ক কাপ গ্রিন টি পান করা উপকারী? আর সকালে এমটি স্টমাকে কি গ্রিন টি চলতে পারে? দেবনারায়ণ বিশ্বাস। এইটা সত্যি আমি আনসার দিতে পারবো না, কারণ সায়েন্টিফিক স্টাডি খুব একটা নেই। গ্রিন টি এখন খুব পপুলার আমি জানি, হয়তো কিছু হেলথ বেনিফিট আছে, কারণ ওই ফ্ল্যাভোনয়েডস থাকে, কিছু এসেনশিয়াল অয়েলস থাকে, ঠিকই আছে। আচ্ছা, দিনে ক কাপ খেতে হবে এরকম কোনো সায়েন্টিফিক স্টাডি এমটি স্টমাকে খেতে পারবে? হ্যাঁ, মানে এগুলো আপনার নিজের ফিজিওলজি ওয়াইজ যদি আপনার অভ্যাস থাকে করতেই পারে, কিন্তু এটার মানে অ্যাজ এ ডক্টর আমার এর নিয়ে বিশেষ কিছু বলার নেই। একজন আমাদের জানতে চেয়েছেন, বয়স প্রায় 50-এর কাছাকাছি, গত 20 বছর ধরে তার ওয়েট হচ্ছে 65। সে সুস্থ আছে, সুগারও আছে, সেই সঙ্গে সঙ্গে মেনটেন করে। তাহলে এটা কি শরীরের পক্ষে ঠিক আছে? এটা তো আপনার হাইট না জানলে বলা সম্ভব না। আমরা তো বিএমআই ক্যালকুলেট করি না, বডি মাস ইন্ডেক্স। 5 ফুট 10 ইঞ্চি। হ্যাঁ, ওটা হলে মোটামুটি অ্যারাউন্ড 60 ঠিকই আছে, তাতে খুব একটা অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এবারে ওয়েট ঠিক আছে, এটা ঠিক আছে যদি সুগারটা কন্ট্রোলে থাকে, আমার ভাবার কিছু নেই। মানে আপনার মানে আপনি ঠিক আছেন কিনা বলতে আমার আরো কিছু ইনফরমেশন লাগবে আর কি, শুধু বডি ওয়েট না। সেই ইনফরমেশনটা আমরা জানার অপেক্ষায় রইলাম। ফোনে কে আছেন সরাসরি? না, ফোনে ছিলেন। আমাদের ফেসবুকের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে প্রচুর প্রশ্ন। আরোগ্যে আজকে তো কোশ্চেন নেই, কোশ্চেন ব্যাংক আছে, একের পর এক প্রশ্ন আসছে এবং একদিকে বিষয়টা আরো একবার বলে দিই আমরা। একদম। বিষয়টা হচ্ছে আজকের কি খাবারে সুস্থতা এবং কি না খেলে সুস্থ থাকবো না, মানে এটা হচ্ছে বিষয়। ডক্টর রুদ্রজিৎ পাল রয়েছেন আমাদের সাথে। অনেক প্রশ্ন ফেসবুক লাইভে প্রশ্ন রয়েছে। ফেসবুক লাইভে প্রশ্ন করছেন যাদবেন্দ্র পান্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। তিনি বলছেন, অনেক কিছু বলেছেন, আমি মুদ্রা কথায় আসি। মানে তিনি মেন যেটা বলতে চাইছেন যে সুগার না থাকলে প্রতিদিন মিষ্টি বা যে ফলে মিষ্টি থাকে সেটা খাওয়া কি যেতে পারে? ভালো কোয়েশ্চেন। যে ফলে মিষ্টি থাকে কথাটা একটুখানি প্যারাডক্সিক্যাল, মানে ফলে তো কার্বোহাইড্রেট আমরা থাকে। প্রথম প্রশ্নটা নেই, যাদের সুগার নেই তারা কি প্রতিদিন মিষ্টি খাবে?
দেখুন মিষ্টি খেতে তো ওইভাবে অসুবিধা নেই, মানে আমি কোথাও বলা নেই যে মিষ্টি বন্ধ করে দিন তাহলে সুগার হবে না, মানে উল্টোটা সত্যি নয়। কিন্তু এরকম বহু লোক আছেন যারা জীবনে মিষ্টি খান না, কিন্তু জেনেটিক্স এর জন্য, ফ্যামিলি হিস্ট্রির জন্য সুগার হতে পারে। আর অনেকে আছেন আমার দেখা পেশেন্ট 80 বছর বয়স, 90 বছর বয়স, রোজ মিষ্টি খান, আনলিমিটেড মিষ্টি খান, সুগার হয়নি। আলটিমেটলি জেনেটিক ফ্যাক্টরটা তো থাকেই। তবে হ্যাঁ, মানে মিষ্টিটা এক্সেস খেতে আমি কখনোই বলবো না। আর মিষ্টি এই কোট আনকোট কথাটার মধ্যে তো হাজারটা ভ্যারিয়েশন আছে। লাড্ডুও একটা মিষ্টি, রসগোল্লাও একটা মিষ্টি। আপনি কম মিষ্টির সন্দেশ টন্দেশ খেলে অসুবিধা নেই, আবার আপনি যদি চিনির মিষ্টি খান তাহলে আবার ক্ষতি বেশি। এই তো ব্যাপার। বন্ধু আছেন, সরাসরি যাব বন্ধুর কাছে। হ্যালো, না ফলের ব্যাপারটা নিয়ে হ্যাঁ, ঠিক আছে। আসছি। ফল আসবো আমরা। হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনছি, বলুন ইয়েস, আমি মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে মোহাম্মদ আলী বলছি। বলুন মোহাম্মদ বাবু। বলছি এবার ওই যে মানে খালি পেটে এই লেবু জল খাওয়া, মানে লেবু খেলে মানে ওই চর্বি কমে যায়, এটা কি ঠিক? থাকুন সঙ্গে। খালি সঙ্গে পেটে, থাকুন। খালি আচ্ছা। পেটে লেবু জল খেলে চর্বি কমে যায়, ঠিক? আচ্ছা আগের কোয়েশ্চেনের সেকেন্ড পার্টটা বলে হ্যাঁ, দিই, মিষ্টি ফল, ফল, কারণ ওটা মিষ্টি। খুব ইম্পর্টেন্ট। মিষ্টি ফল মানে আমরা এটা কানেক্ট করতে চাইছিলাম সুগারের সুগারের সঙ্গে, কোশ্চেনের সাথে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখুন একটা কথা তো ঠিক যে আমের সিজনে আম খায় লোকে, যেটা জাস্ট পেরিয়ে এলাম আমরা মে জুন জুলাই কিছুটা, এবং আম খেলে সুগার বেড়ে যায়। আমাদের সব পেশেন্টই থাকে যে সারা বছর সুগার ভালো কন্ট্রোল, মে জুন মাসে এসে টেস্ট করলো, সঙ্গে সঙ্গে সুগার ডবল বা ট্রিপল হয়ে গেল। আমটা কিন্তু খুব বেশি খাওয়া সেফ নয়, আমের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব হাই, এবং আম খেলে, এবার দেখুন আপনি বলতে পারেন আমের হাজারটা জাতি আছে, কোন জাতের আম খেলে হবে সেটা সত্যি আমরা জানি না, রিসার্চও হয়নি। কিন্তু এটা ঠিক, আম কিন্তু আমরা এক কথা ডায়াবেটিস পেশেন্টদের বলি যে আম আর কাঁঠাল এই দুটো ফল কিন্তু খুব বেশি না খাওয়াই ভালো। তাহলে ডায়াবেটিক পেশেন্টরা কোন ফল খাবেন? এক্স্যাক্টলি, এটা হচ্ছে তার কোরোলারি। কিছু কিছু ফল আছে সেফ, তার মধ্যে প্রথমেই যেটা বলি, যেটা শুনলেই লোকে বলবেন আপনি এটা কি বলছেন, সেটা হচ্ছে কলা। কলা খেলে কিন্তু অত সুগার বাড়ে না, এবং কলার প্রচুর উপকার আছে, স্টার্টিং ফ্রম কনস্টিপেশন, ডাইজেশনে হেল্প করা, পটাশিয়াম, মিনারেলস এক্সেট্রা। এবার এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে দেশি কলা যদি খেতে পারেন সব থেকে ভালো, মানে কাঁঠালি মর্তমান এগুলো, যেগুলো এখন ওই সাউথ আমেরিকা থেকে ইম্পোর্টেড কলাগুলো বিক্রি হয়, ওইগুলোতে কিন্তু সুগার বেশি, ওগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। কিন্তু দেশি কলা পাচ্ছেন কোথায়, সেটাও একটা প্রশ্ন। কিন্তু এটা ঠিক, মানে আমার কাছে মানে একটা যদি মেসেজ নিয়ে যেতে চান যে দেশি কলা, কাঁঠালি মর্তমান খেলে সুগারের খুব একটা ক্ষতি হয় না। এছাড়া অন্য ফলের মধ্যে সুগার পেশেন্ট কোন ফল খেতে পারবে সেই আনসারে বলছি, আপেল বা সফেদা বা শসাতে খুব একটা ক্ষতি নেই, বা পেয়ারাতেও খুব একটা ক্ষতি নেই। ক্ষতি কিসে আছে, যেমন নারকেলে, যদি নারকেলটা ফলের মধ্যে ধরেন, কারণ নারকেলের স্যাচুরেটেড ফ্যাট বেশি, এটা হার্টের ক্ষতি করে। আচ্ছা এবার জাম তো গুড, মানে জামের বীজ বা জামের সিড তো গুঁড়ো করে আয়ুর্বেদে ইউজ হয় সুগার কন্ট্রোলের জন্য, সুতরাং কালো জাম খাওয়া সবসময়ই ভালো, ইটস গুড সুগারের জন্য। এছাড়া অন্যান্য ফলের মধ্যে এখন দুটো ব্যাপার এসেছে, যে দুটো ব্যাপার নিয়ে এখন আমাদের ফেস করতে হচ্ছে। এক্সোটিক ফ্রুটস এখন ভারতের বাজারে প্রচন্ড বেড়ে গেছে, কিউই, ড্রাগন ফ্রুট ঢেলে বিক্রি হচ্ছে। এই গড়িয়ার দিয়ে আসার সময় আজকে দেখলাম ড্রাগন ফ্রুটের ঝাঁকা নিয়ে বসে আছে, আজ থেকে 10 বছর আগে ভাবাই যেত না। স্ট্রবেরি আছে, আরে হ্যাঁ, বহু স্ট্রবেরি তো রাস্তার সিগনালে গাড়ি থামলেই বিক্রি হয়। স্ট্রবেরি, ড্রাগন ফ্রুট, কিউই, প্লাম, পিচ, এই ফলগুলো কিন্তু আগে ইংল্যান্ড আমেরিকা থেকে কেউ এলে ছবি তুলে আনতো, এখন গড়িয়াহাটে বা নিউ মার্কেটে ঢেলে বিক্রি হয়, কারণ প্রচুর চাষ হচ্ছে। এই ফলগুলো কিন্তু সুগারের জন্য ভালো না, কারণ এগুলো কিন্তু হাই কার্বোহাইড্রেট। প্লাম, ড্রাগন ফ্রুটে কি আছে সত্যি আমরা অতটা জানি না, কিন্তু আমাদের দেশি ফলের মধ্যে যেমন ধরুন খরমুজ অতটা ক্ষতিকর না। আচ্ছা এবার আঙুর, লাস্ট কথা বলি, তরমুজের জলই বেশি, তরমুজ খেলে কোনো ক্ষতি নেই। আঙুরের ব্যাপারটা ছিল আগে আমাদের ছোটবেলায় দেশি আঙুরগুলো ছিল ছোট ছোট সবুজ আঙুর, কিন্তু এখন দেখবেন মার্কেটে গিয়ে ওই বড় বড় লাল আঙুরগুলো পাওয়া যায়, যে আঙুরগুলো অ্যাকচুয়ালি ভিনিয়ার্ড থেকে আসে, যেগুলো দিয়ে মদ তৈরি হয়। ওই আঙুরগুলো এখন ভারতের বা কলকাতার বাজারে ছেয়ে গেছে, ওগুলো কিন্তু হাই কার্বোহাইড্রেট, অতটা ভালো না। কিন্তু আমাদের যে দেশি আঙুরগুলো ছিল, ছোট ছোট সবুজ আঙুর, কিছুটা টক কিছুটা মিষ্টি, ওইগুলোতে কিন্তু কোনো ক্ষতি ছিল না। ফল দেখুন 100টা আছে, এবার তাহলে আমাকে এখন গ্লাইসেমিক ইন্ডেক্সের চার্ট নিয়ে বসতে হয়, কিন্তু মোটামুটি বলতে পারি ফল খাওয়া উচিত। ডায়াবেটিস হয়েছে বলে ফল খাওয়া বন্ধ করবেন না, কেন ফলে ভিটামিনস আছে, মিনারেলস আছে, কনস্টিপেশনে প্রচুর হেল্প হয়, এছাড়া আমাদের ডাইজেস্টিভ পাওয়ার বাড়ায়, আমাদের অ্যাপেটাইট বাড়ায়, সুতরাং ফল ভালো। এবার ওই একটা কথা, দুটো ফলের কথা জানতে চাই। এক হচ্ছে আনারস খাওয়া যাবে কিনা, এটা কতটা উপকারী? মানে এটা কি ডায়াবেটিক পেশেন্টদের? হ্যাঁ হ্যাঁ, আনারসটা কিন্তু খুব একটা উপকারী নয়, আনারসের সুগার বেশি। আনারস আর আরেকটা ফল, আনারসের সঙ্গে সঙ্গে পেঁপে তো খুবই ভালো, পেঁপে তো আমাদের ডাইজেশনে হেল্প করে, কাঁচা পেঁপে রান্না করে খাওয়া ভালো, পাকা পেঁপেও ভালো। কিন্তু মিষ্টি পাকা পেঁপে যদি হয়, খুব মিষ্টি, কিচ্ছু ক্ষতি অসুবিধা নেই না,
মানে আমার যদি একটা কথা বলতে চাই, দেশি ফল যেগুলো আমাদের ছিল সেগুলো কোনোটাই ক্ষতিকর না, কিন্তু এখন তো এক্সোটিক ফ্রুটই বেশি কেনে লোকে। আমি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি একটু সরে গিয়ে, গতবার ডেঙ্গু এপিডেমিক হলো কলকাতায়, আমাকে সব পেশেন্ট এসে জিজ্ঞেস করছে কিউই খাওয়া যাবে? আমি বললাম এত ছেলে কিউই কোত্থেকে পেলে, আগে ছিল পেঁপে পাতা, সেটা গিয়ে এখন এসছে কিউই। কেউ একটা রিলস বানিয়েছে বা কোনো ইনফ্লুয়েন্সার বলেছে, এই তো সোর্স, কোনো একজন অনলাইন ইনফ্লুয়েন্সার বলেছে কিউই খাও। কিউইতে মানে ডেঙ্গুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো কিছুর সঙ্গেই সম্পর্ক নেই। একটা অস্ট্রেলিয়ান ফ্রুট, নিউজিল্যান্ডের ফ্রুট, কাটলে ভেতরটা সবুজ, একটু টক টক লাগে, আইসক্রিমের সঙ্গে খাই, এই পর্যন্ত, আর কিছু নেই। আর ভিটামিন সি আছে। আমাদের এখন প্রচুর বাড়িতে ড্রাগন ফ্রুটস এর চাষ হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো। ড্রাগন ফ্রুটসটা মানে দেখুন, ড্রাগন ফ্রুটসটা মানে ওই আর কি ক্যাকটাসের ফল, লোকে খায়, অনেকে আবার বলে খেলে পেট খারাপ হয়, অনেকে বলে খেয়ে ভালো, যদি ইচ্ছা হয় খাবেন, এই আর কি। এটা ঠিক, ড্রাগন ফ্রুটস ওই কিছু কিছু মিনারেল যেমন ক্যালসিয়াম ভালোই থাকে, এটা ঠিক। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপের একটা প্রশ্নে যাই। বলছে আই এম আনএবল টু ডাইজেস্ট গ্লুটেন ফুড মিল্ক খুব অ্যান্ড মিল্ক important প্রোডাক্ট। question. I have vitamin B12 deficiency. I am taking Neuroboen Fort, হয়তো আমি উচ্চারণটা ঠিক করছি না, for B12 deficiency, which is a non-veg source. Instead of this tablet, can you suggest veg source of vitamin এইটা B12? বলা খুব মুশকিল, কারণ ওটা তো কোম্পানির প্রপ্রাইটারি ফুড। এবারে ওটা কোনটা ভেজ সোর্স থেকে তৈরি হয় বলাটা সত্যিই মুশকিল। তবে ভিটামিন B12 ভিটামিনটা কিন্তু নন ভেজ সোর্স থেকেই আসে, সিনথেটিক তো পাওয়াই যায়, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো কিন্তু যে আসল কথাটা বলছিল, দুধ এবং অন্যান্য প্রোডাক্ট যেগুলো গ্লুটেন থাকে যেগুলোতে, হ্যাঁ গ্লুটেন মানে মেনলি গমের প্রোডাক্টস গুলো, ওগুলো হজম হয় না, এটা বহু লোকের প্রবলেম। আগে অতটা আমাদের এখানে কেউ ভাবতো না এগুলো নিয়ে, কিন্তু এখন তো এগুলো নিয়ে প্রচুর রিসার্চ হয়, পিপল অ্যাওয়ার অফ ইট, ফলে এখন অনেক বড় বড় সুপার মার্কেটে গ্লুটেন ফ্রি ফুডের একটা আলাদা শেলফ থাকে, যেটা আগে আমাদের এখানে ভাবাও যেত না। আমাদের গম বা ময়দার যে খাবারগুলো, যেমন লুচি, পাউরুটি, হাতরুটি, সিঙ্গারা, মানে কেক, যেগুলোর মধ্যে ময়দা আছে, এগুলো আমরা খেতে বারণ করি, কারণ ওইটা হজম যাদের হয় না তো হয়ই না, ওটা জেনেটিক্যালি ডিটারমিন। এদের অল্টারনেটিভ হচ্ছে কর্ন খাওয়া, মানে ভুট্টা, তারপরে হচ্ছে ওটস খাওয়া, ভাত খাওয়া, এগুলো তো সেফ, ফল টল গুলো সেফ। বা এই যে বাকি মিলেটস রয়েছে সেগুলো খেতে পারি। মিলেটস, হ্যাঁ এটা তো একটা বলা যায়, মানে এখনো ডিসকাস হলোই না। গত এক বছরে আমাদের দেশে তো মিলেটস নিয়ে বিশাল কাজ হচ্ছে, মানে সমস্ত মেজর ব্র্যান্ডস, রাগি যেটা আমরা ছোটবেলা পড়ে এসেছি, হ্যাঁ আমরা পড়েছি, এবং প্রধানমন্ত্রী বলছেন মিলেটের রুটি খেতে। হ্যাঁ মানে আমাদের দেশে তো এখন মিলেটস নিয়ে প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ড তাদের মিলেটস রেঞ্জ বার করছে, যেটা আগে ছিল না। মানে এবং আমি তো কোথায় গেলাম লাস্ট, একটা মন্দিরে গেলাম, সেই মানে আউটসাইড বেঙ্গল অফকোর্স, সেখানে বিশাল মন্দির, সেই মন্দিরে দেখলাম প্রসাদ বিক্রি হচ্ছে। প্রসাদের দুটো কাউন্টার, একটা হচ্ছে মিলেট প্রসাদ, একটা হচ্ছে নর্মাল প্রসাদ, মানে চাল গম রুটি যা হয়, মানে মিলেট ইজ সো পপুলার নাও। এবং সেইখানে মিলেট আইসক্রিমও পেলাম একটা, এরকম আর কি। মানে দেখুন, এবার এখানে দুটো কথা আমি বলবো। নাম্বার ওয়ান, মিলেটটা ওয়াজ ইন হিস্ট্রি, মিলেট আমাদের দেশে চাষ হতো, লোকে খেত। তারপরে আমাদের দেশ কলোনাইজড হয়েছে, মেক্সিকো থেকে গম এসছে, গ্রিন রিভলিউশন হয়েছে, গম এসছে, চালের চাষ হয়েছে, আমাদের ফুড হ্যাবিট লাস্ট 400-500 ইয়ার্স চেঞ্জ হয়ে গেছে। হয়তো বৈদিক যুগে মিলেটই খেত লোকে, কিন্তু আমাদের রিভলিউশনে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ইজ নট রেডি ফর মিলেট। খেলেই যে কি এফেক্ট হবে আমরা কিন্তু জানি না। মিলেট ইজ গুড দুটো তিনটে কারণে। একটা হচ্ছে আমাদের দেশে যে ড্রট হয়, খরা, সে মিলেটগুলো হচ্ছে খরা রেজিস্ট্যান্ট প্ল্যান্ট, সুতরাং চাষ করা সোজা। সেকেন্ড হচ্ছে লো কস্ট, ইজিলি প্রডিউসড, লার্জ প্রডিউস, এটা ভালো। কিন্তু মিলেট খেলে আমাদের টক্সিসিটি হবে কিনা, আমরা ডাইজেস্ট করতে পারবো কিনা, এই আনসারগুলো অন্তত আমার জানা নেই, ফুড সায়েন্টিস্টরা বলতে পারবেন। সুতরাং হ্যাঁ, মিলেট ডেফিনেটলি হাই ফাইবার সিরিয়ালস, সুতরাং ওগুলো খেলে ডায়াবেটিসের লাভ হতে পারে, কিন্তু অ্যাসোসিয়েটেড সাইড এফেক্ট হবে কিনা, গ্লুটেন সেন্সিটিভ যারা, তাদের জন্য মিলেট ইজ এ গুড অপশন। আচ্ছা, এই যে খাবারের কথা হচ্ছে, মিলেটস এর কথা এলাম, তো এর সাথে আরো বেশ কিছু খাবার রয়েছে যেগুলোকে এখন আমরা সুপার ফুডের তকমা দিচ্ছি, যেমন আমরা বললাম পান্তা ভাত, হ্যাঁ অরিজিনাল সুপারফুড, ঠিক, তার সাথে চিয়া সিডস খাচ্ছি, তারপরে কিনোয়া খাচ্ছি, তো এগুলো কতটা, তারপরে ফক্সনাট মানে মাখনা, হ্যাঁ যেটাকে বলা হয়, এছাড়া পান্তা ভাত আছে। এছাড়াও তো মাঝে মাঝে বিভিন্ন ম্যাগাজিনে দেখা যায় নতুন সুপারফুড, পুরনো সুপারফুড বলে তো অনেক কিছুই এরকম হয়। এগুলো কতটা ঠিক শরীরের জন্য, বা সত্যি কি সুপারফুড? এটা তো সায়েন্টিফিক টার্ম নয়, এটা হচ্ছে একটা মিডিয়া বা ইন্ডাস্ট্রিয়াল টার্ম, যে হ্যাঁ এটা খেলে, মানে সুপারফুডের কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে যে মানে ওই একটা ফুডের মধ্যে কনসেন্ট্রেটেড ফর্মে
ধরুন কিছু একটা প্রোডাক্ট আছে, আইদার ক্যালসিয়াম আছে বা ভিটামিন আছে, যেটা আমাদের নর্মালি ধরুন ওই পার্টিকুলার ধরুন 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম, এটা ফুডের মাধ্যমে পেতে হয়তো আমাদের অনেকটা খাবার খেতে হবে, কিন্তু ধরুন একটা ফক্সনাটে সেটা ইজিলি, মানে একটা নয় একটু ফক্সনাটেই সেটা হয়ে গেল। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ সুপারফুড। সুপারফুড ইজ নট আ ম্যাজিক থিং, মানে প্রফেসর শঙ্কুর মিরাকিউরাল বডির মতো নয় যে সুপারফুড খেলেই সব সেরে যাবে, সেরকম নয়। লাভ ডেফিনেটলি হয়, আমি বলছি না ওটা বাজে পুরোটা ভুল তা নয়, কিন্তু ওটা কিন্তু এরকম নয় যে ওটা খেলে অসুখ সেরে যাবে বা ওটা খেলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ফেসবুক লাইভে প্রচুর প্রশ্ন আছে, তার মধ্যে একটা প্রশ্নে যাই। বর্তমানে কিছুদিন ধরেই দেখা যাচ্ছে খাওয়ার পর মুখের ভিতরের শেষ প্রান্তে টক ভাব অনুভব হচ্ছে, এটার কারণ কি এবং এর থেকে মুক্তি পাওয়ার জন্য উপায় কি? নিমাই পাল প্রশ্ন করেছেন। বুঝেছি, কিন্তু এটা ঠিক আমাদের ডায়েটের আজকের আলোচনার বিষয় নয়, কারণ এটা আইদার অ্যাসিড রিফ্লাক্স বা অন্য কিছু, এটা কিন্তু অন্য। আচ্ছা, এই যে আমাদের অ্যাসিডিটি হওয়ার অনেকের সম্ভাবনা থাকে, যারা সকালে উঠেই মানে খাবার দাবার কি খাবেন ভাবার আগে একটা অ্যান্টাসিড কিছু খেয়ে নিল, তো তাদের ক্ষেত্রে ফুড হ্যাবিটটা ঠিক কি হওয়া উচিত যাতে এটা না হয়? হ্যাঁ, ভালো কোয়েশ্চেন। তাদের ক্ষেত্রে ফুড কন্টেন্টটা ইম্পর্টেন্ট নয়, ফুড কিভাবে খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে একবারে বেশি না খেয়ে বারে কম খাওয়া দরকার, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে ডিনারটা একটু তাদের তাড়াতাড়ি করতে বলি আমরা, এবং সেটা কিন্তু অনেকে করেও নেন। 7টা 7:30টার মধ্যে ডিনার করে নিয়ে তারপরে কম্পিউটারে বসলেন, কাজ করলেন, সিরিয়াল দেখলেন, গল্পের বই পড়লেন, কিংবা ফেসবুক লাইভে কারোর সঙ্গে চ্যাট করলেন, অন্য ব্যাপার। কিন্তু আমরা বলি তাড়াতাড়ি খেয়ে নিন, এটা একটা। এটা 2 নম্বর কথা বললাম, বারে অল্প খাবেন। 3 নম্বর কথা হচ্ছে রাতের দিকে স্পাইসি ফুড খাবেন না, মানে একটু সন্ধ্যাবেলার পরে ওই বিরিয়ানি, কাবাব, ওই ধরনের খাবারগুলো। আমাদের কলকাতা শহরে এখন কাবাবের দোকানগুলো খোলেই 6টার পরে। আমি কলকাতার রাস্তা দিয়ে যখন 8টা 9টার সময় ফিরি, মোটামুটি 7টার পরে কলকাতার অজস্র জায়গায় একটা ফুড হাব হয়ে যায়। মানে এখানে কাবাব, ওখানে মোমো, ওখানে আইসক্রিম, ওখানে টার্কিশ ফুড, ওখানে ইটালিয়ান ফুড হয়ে গেল, আর লেবানিজ ফুড বাদ দিলাম, হয়ে গেল ফুড হাব। এই যে ফেরার পথে ওইগুলো আর কি খুব লোভনীয়, মানে ওটাই তো, মানে ডিমান্ড এবং সাপ্লাই আর কি। অফিস থেকে ফেরার পথে বাড়িতে রান্না করার সময় নেই, সুতরাং ওই ফুড হাব গুলো আছে, নেমে কিনে নিয়ে ফিরলো। ইটস নর্মাল, আমাদের মিলেনিয়াল বা জেনেক্স সবাই তাই করে। এবং কথা হচ্ছে রাতের দিকে স্পাইসি ফুড খাওয়া কিন্তু ভেরি ডেঞ্জারাস। যাদের রিফ্লাক্স আছে তাদের তো হবেই, যাদের নর্মাল থাকে তাদেরও কিন্তু এরকম খেলে ওই রাত্রিবেলা খেয়ে শুয়ে পড়বেন, রাত্রি 2টোর সময় দেখবেন আগুনের মতো বুক পেট সব জ্বলছে, কারণ এগুলো খেলে রিফ্লাক্স, বিশেষ করে মাস্টার্ড সস, পোড়া মাংস, এগুলো খেলে হবেই। সুতরাং স্পাইসি ফুড খেলেও বিকালের পরে না। আর থার্ড যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে না, থার্ড না, এটা ফোর্থ, সেটা হচ্ছে চা, কফি, ক্যাফিন, এগুলো কিন্তু মানে সন্ধ্যে 6টা 7টার পরে বেশি খাওয়া উচিত না, এই পার্টিকুলার প্রবলেমটার জন্য আমি বলছি। হ্যাঁ, এবার হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনার যারা নাইট ডিউটি করছে তাদের কি করে? নাইট ডিউটি করলে তো প্রচুর ডাইজেস্টিভ প্রবলেম হয়, এটা তো নুন। আচ্ছা, এবারের প্রশ্নটা একটু অন্য ধরনের, এই রাত এবং খাওয়া দাওয়া নিয়ে একটা ভুল ধারণা আছে সবার মধ্যে, অনেকে জানতে চান বিষয়টা, রাতে খাবার পরে কতক্ষণ জেগে থাকতে হবে? অনেকে খেয়েই ঘুমিয়ে পড়ে, বা ঘুমানোর কতক্ষণ আগে খেতে হবে, এরকম ভাবেই না, ওটার কোনো অ্যাটলিস্ট সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন নেই। এবার মানে আপনি খেয়ে কি বলুন তো, মানে রিফ্লাক্সের ভয়টাই বেশি। মানে আপনি একটা হেভি মিল করলেন, এটা জানেন তো, মানে ব্রেকফাস্ট করতে হয় লাইক আ কিং, এবং লাঞ্চ করতে হয় লাইক আ কমন ম্যান, আর ডিনার করতে হয় লাইক আ বেগার, এটা বলে। মানে ডিনারটা কখনো হেভি করা উচিত নয়, মানে ওটা প্রচুর প্রবলেম হয়, ডাইজেশন প্রবলেম, ঘুমের প্রবলেম, এছাড়াও সেক্সুয়াল প্রবলেম সবই হতে পারে। তো এই জন্য মানে আপনি যদি লাইট মিল করেন, আপনার কিন্তু এই প্রশ্নটা উঠছে না। মানে আপনি মানে যারা মেনটেন করতে পারে, ধরুন সিম্পলি একটা চিকেন স্যালাড খেলেন, মানে চিকেন তার সঙ্গে একটু লেটুস ফেটুস জ্বালাপেনো, মানে অনেক রকম মিশিয়ে খায়, তাহলে ওই লাইট মিলের পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লেও প্রবলেম না। কিন্তু আপনি যদি হেভি মিল করেন, তাহলে রাত্রের সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে রিফ্লাক্স শুরু হয়। তখন ওই ব্যাপারটা বললাম, রাত্রি 3টের সময় ঘুম ভেঙে যাবে, তখনই বলবেন রাত্রে ঘুম ভেঙে উঠে গ্যাস হচ্ছে, মানে ইনডাইজেশন হয়, কারণ রাত্রে আমাদের ডাইজেস্টিভ পাওয়ারটা কমে যায়। তখন আপনি যদি একটা হেভি মিল শরীরের উপর চাপিয়ে দেন, পেট সেটা নিতে পারবে না। আমরা একবার বলে দিই যে আজকের সবেমাত্র যারা টিউন করলেন, ভাবছেন যে কি নিয়ে প্রশ্ন করবেন বা কি নিয়ে কথা হচ্ছে, আজকের আমাদের কথা হচ্ছে যে কি খেলে আমরা থাকবো সুস্থ এবং কি খেলে আমরা হয়ে পড়বো অসুস্থ, মানে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। কেননা এই যে সপ্তাহটা কিন্তু নিউট্রিশনাল উইক হিসেবে চলছে, এবং সেই সূত্রেই এই প্রশ্নগুলো। ডক্টর রুদ্রজিৎ পাল আমাদের সাথে রয়েছেন, ফেসবুক লাইভে আমরা রয়েছি 100.1 FM গোল্ডের পেজ থেকে এবং আকাশবাণী কলকাতার পেজ থেকে। এছাড়া আমাদের ফোন নাম্বার 9903059992, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা, আর 22488085 এই নাম্বারে ফোন করতে পারেন।
রয়েছি মৌসুমী বিশ্বজিৎ। ডক্টর পাল, আপনি হুম। যে প্রশ্ন তুলে দিলেন যে বুক জ্বালা করা, Yes. এটা তো শুধু রাতে নয়, দিনের দিনেও বেলা হয়। হয় বিভিন্ন ক্ষেত্রে। প্রচন্ড আমার ডিস্ট্রেসিং। প্রশ্ন হচ্ছে যে এই ভয়ে, এই আতঙ্কে অনেকে আছেন যে সেলফ ডক্টরিংটা তো একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এখন। তারা করেন কি, বাজারে যান, গিয়ে গ্যাসের ওষুধ, সবাই জানেন খালি পেটে গ্যাসের ওষুধ হ্যাঁ। খেয়ে যেতে হবে, প্যান্টোপ্রোজল গ্রুপের, তারা খেতে শুরু করেন। এটা কতটা স্বাস্থ্যকর বা করা উচিত কিনা? আচ্ছা, দুটো কথা বলি। একটা হচ্ছে যে রিফ্লাক্স, আপনি এটা বললেন অ্যাসিড রিফ্লাক্স, সেটা কিন্তু অ্যাসিডের এই গ্যাসের ওষুধ খেলে কমে না। সুতরাং আপনি খেয়ে যাচ্ছেন, লাভ অতটা হবে না, এটা প্রথম কথা। সেকেন্ড হচ্ছে প্যান্টোপ্রাজল লং টার্ম খেলে কিছু কিছু সাইড এফেক্ট হয়, কিডনির একটু ক্ষতি, অস্টিওপোরোসিস, এই জিনিসগুলো হয়, ম্যাগনেসিয়াম কমে যাওয়ার শরীরে হয়। সুতরাং রিফ্লাক্স যদি দেখুন অ্যাসিডের ওষুধ ওভার দ্য কাউন্টার পাওয়া যায় আমাদের দেশে, সেটা উচিত কি অনুচিত সেই প্রশ্নে আমি যাচ্ছি না। বিদেশে যেমন পাওয়াই যায় না, আপনি এখান থেকে আমেরিকা গেলে আপনি প্যান্টোপ্রাজল ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পাবেন না, কিচ্ছু পাবেন না, শুধু গ্যাভিসকন পাবেন, মানে লিকুইড অ্যান্টাসিড, ওই ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ব্যাস। এবার পাওয়া যায় আমাদের দেশে, লোকে কেনে, ঠিক আছে। কিন্তু যদি 1 মাসের মধ্যে বা ধরুন 2 মাসের মধ্যে দেখলেন কোনো লাভ হচ্ছে না, তাহলে কিন্তু ডোজ বাড়াবেন না। সেক্ষেত্রে আপনি একটু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, আপনার ইনভেস্টিগেশন লাগবে। আপনার অ্যাসিড রিফ্লাক্স থেকে শুরু করে অনেক কিছু হতে পারে, হার্টের প্রবলেমও হতে পারে, যেটা হয়তো আপনি গ্যাস বলে চালাচ্ছেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে বলেন যে এই সকালবেলা খালি পেটে প্যান্টোপ্রোজল খেলে সারাদিনের মেকআপটা হয়ে যায়, এটা কি সত্যি? নাকি খাওয়ার পরে হঠাৎ করে দুপুরে হয়তো লাঞ্চ করার পরে তখন কি প্যান্টোপ্রোজল খেলে কাজ হবে? হ্যাঁ, প্যান্টোপ্রাজল এসওএস মেডিসিন যেটা আমরা বলি, সেইভাবেও খাওয়া যায়। কিন্তু যেটা সকালে একটা খেয়ে কাজ হয় না, দুপুরে সেকেন্ডটা খেয়ে কাজ হবে, সেই চান্স কম। তখন পেশেন্টের ট্রিটমেন্ট অন্যভাবে হবে, ওষুধও চেঞ্জ করতে হবে, অনেক কিছুই করতে হবে, কিছু কিছু ফুড বাদ দিতে হবে। এর মধ্যে একটা কথা বলে দিই যে কোল্ড ড্রিঙ্কস, আমাদের দেশে অনেকেই কোল্ড ড্রিঙ্কসটা গ্যাসের ওষুধ হিসেবে ইউজ করেন। হ্যাঁ, মানে প্রচুর দেখেছি, আমার নিজের বাড়িতেও দেখেছি, যে ধরুন বিয়ে বাড়ি থেকে খেটে এলো, তারপর পেট ফুলে যাচ্ছে, বাড়িতে ঢোকার সময় একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে ঢুকলো। বাঙালি বাড়িতে ভীষণ কমন। কিন্তু মনে রাখবেন, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড মিক্স থাকে। কোল্ড ড্রিঙ্কস কিন্তু খেলে রিফ্লাক্স আরো বেড়ে যায়, কারণ এই কার্বন ডাইঅক্সাইডটা পেটে ঢুকছে, ওটা আরো উপর দিয়ে উঠে আসছে, তখন আরো অ্যাসিড নিয়ে রিফ্লাক্স করে। ঢেকুর ওঠে, ভাবে যে ওটা, হ্যাঁ, কিন্তু তার সঙ্গে কিন্তু অ্যাসিড রিফ্লাক্স হয়। ওই একটা ঢেকুর উঠে রিলিফ হবে, তারপর রিফ্লাক্স আরো বেড়ে যাবে। আমাদের ফেসবুক লাইভ থেকে প্রশ্ন এসেছে, ভাত ও রুটির বদলে মুড়ি খেলে কি ওজন কমাতে সাহায্য করে? প্রদীপ্ত মিত্র। এই কোয়েশ্চেনটা খারাপ নয়, কারণ মুড়ির মধ্যে কিছুটা হাওয়া থাকে, তো হ্যাঁ, এটা ঠিক যে ভাত ও রুটির জায়গায় মুড়ি খেলে একটু লাভ হয়, কিন্তু সেটাও কোয়ান্টিটি। না, মানে- আমি কোশ্চেনটা আরেকটু ঘুরিয়ে দিই, সুগারের পেশেন্ট কি মুড়ি খেতে পারবে? হ্যাঁ, পারে। মুড়ি তো চাল থেকেই তৈরি, কিন্তু অল্প খেলে কিছু হয় না, যেমন ভাত খেলেও কিছু হয় না, মুড়িও অল্প। তবে বেশি মুড়ি খেলে বলা হয় যে অনেক সময় স্টোন হতে পারে, সেটা কি সত্যি? স্টোন না, স্টোন ফোন হয় না, অনেকে বলে যেহেতু মুড়ি না ভাজা। না না, মুড়ি ভাজতে ইউরিয়া ইউজ হয়, ইউরিক অ্যাসিড তো নয়, ওটা থেকে ইউরিক অ্যাসিড হয় না, না স্টোন হয় না, মুড়ি থেকে স্টোন হয় না। আরো একটা প্রশ্ন রয়েছে, রাজীব মন্ডল, ফ্যাটি লিভার কমানোর উপায় কি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা নিয়ে একটু ডিসকাস করবো ভাবছিলাম। কারণ ফ্যাটি লিভার এখন এভরি 1 in 2 লোকেরই পাওয়া যায়। আলট্রাসোনোগ্রাফি করলে বা ফাইব্রো স্ক্যান করলে ফ্যাটি লিভার প্রচন্ড পাওয়া যায়। এবার লোকে বলে ফ্যাটি লিভার হলো কি করে? ফ্যাটি লিভারের আবার বলছি, যে কোনো অসুখের মতো ক্রনিক ডিজিজ তো জেনেটিক কম্পোনেন্ট একটা থাকে, জেনেটিক, এনভায়রনমেন্টাল, ইনফেকশন, এইসব কম্পোনেন্ট থাকে। আর এছাড়া আপনার ডায়াবেটিস যদি থাকে তাহলে ফ্যাটি লিভার হয়। এছাড়া আপনার ফুড হ্যাবিটের উপর ডিপেন্ড করে। এবার ফুড হ্যাবিটের মধ্যে একটা তো মানে খুব কজ অ্যান্ড এফেক্ট মানে মিলেই গেল, যে আপনি ফ্যাট বেশি খাচ্ছেন, লিভারে ফ্যাট জমা হচ্ছে, সুতরাং ফ্যাটি লিভার হচ্ছে। এটা মানে ভুল নয়, যে হ্যাঁ মানে এছাড়া অ্যালকোহল ইজ এ কজ অফ ফ্যাটি লিভার। আর থার্ড যেটা কজ অফ ফ্যাটি লিভার, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, কারণ কোল্ড ড্রিঙ্কসে ফ্রুক্টোজ থাকে, মানে ছিল ফ্রুক্টোজ, আমি কথাটা আরেকটু এলাবোরেট করছি, যে ফ্রুক্টোজটা কিন্তু লিভারে ফ্যাট হিসাবে জমা হয়। এবার এই কর্ন সিরাপ ইউজ করা হয় কোল্ড ড্রিঙ্কসের সুইটনার হিসাবে, একদিন অবধি এটাই ছিল, এবং এই কর্ন সিরাপে ফ্রুক্টোজ থাকে বলে কোল্ড ড্রিঙ্কসে ফ্যাটি লিভার হতো। কিন্তু আমেরিকাতে এখন নিয়ম হয়েছে সুগার কেন সিরাপ ইউজ করতে হবে, কর্ন সিরাপ ইউজ করা যাবে না। সুতরাং এখন হয়তো আর ওই কর্ন সিরাপের প্রশ্নটা আস্তে আস্তে উঠে যাবে, কিন্তু এই কারণেই এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হয়। এবার আপনি বলবেন যে আর কি থেকে ফ্যাটি লিভার হয়? একটা কিন্তু মিষ্টি থেকে, কার্বোহাইড্রেট ফ্যাটে কনভার্ট হয় আমাদের শরীরে, সুতরাং মিষ্টি বেশি খেলেও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। আগে এতটা লোকে ভাবতো না, আগে লোকে ভাবতো আমার ডায়াবেটিস নেই, সুতরাং মিষ্টি খাচ্ছি, আমি নিশ্চিন্ত। কিন্তু এখন জানা যাচ্ছে মিষ্টি খেলে হয়তো ডায়াবেটিসটা হচ্ছে না, কিন্তু ফ্যাটি লিভারটা হতে পারে, সেটাও ক্ষতিকর।
সুতরাং সেই দিকটাও ইম্পর্টেন্ট। আমাদের এই আপনি মিষ্টি খাওয়া নিয়ে কথা বললেন, Yes. আরেকজন প্রশ্ন করেছে আমার সুগার নর্মাল, আমি খুবই মিষ্টি জাতীয় খাবার খাই, আমি এবছর ধরে ফাঙ্গাল ইনফেকশনে ভুগছি, ওষুধও খাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না, মিষ্টি খাওয়া কি বন্ধ করবো? মন্ডল বাপি, বয়স 40, সন্দেশখালী থেকে। হ্যাঁ, এইটা ওরকম কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ 1:1 বলা যায় না। মানে ফাঙ্গাল ইনফেকশন কেন হচ্ছে তার 100টা কারণ, রেজিস্ট্যান্স এক্সেট্রা থাকে। মানে ডায়াবেটিস না থাকলে শুধু মিষ্টি খাওয়ার জন্য ফাঙ্গাল ইনফেকশন হবে না, ঠিক আছে? সুতরাং ওইটা ওইভাবে বলা উচিত না। এখানে আরেকটা কথা বলে দিই অন্য কোশ্চেনে যাওয়ার আগে, মিষ্টিটা কিন্তু একটা অ্যাডিকশন। মানে লাইক টোব্যাকো অ্যান্ড লাইক অ্যালকোহল, সুইট ইজ অলসো অ্যান অ্যাডিকশন, সল্ট ইজ অলসো অ্যান অ্যাডিকশন। মানে যারা মিষ্টি খায় আমরা বলি এই খাচ্ছিস কেন, কিন্তু সে কিন্তু প্রায় অ্যাডিক্টেড হয়ে গেছে, সে কিন্তু সামলাতে পারছে না, ইনভলেন্টারিলি খেয়ে যায়। সুতরাং এটা বুঝলে লোকের মানে চারপাশের লোকের হেল্প লাগবে যে না ও মিষ্টি খাচ্ছে নট বিকজ মানে ও লোভী। এই কথাগুলো আজকাল আর আমরা বলিও না বডি শেমিং এর মতো, আমরা বুঝি যে হি হ্যাজ আ মেডিকেল প্রবলেম হুইচ নিডস অ্যাটেনশন। আমাদের হোয়াটসঅ্যাপে আরো একটা প্রশ্ন, রিয়া কর্মকার, বেহালা থেকে, প্রত্যেকদিন ব্রেকফাস্টে ছাতু খেলে কি কোনো অসুবিধা আছে? না না, ওইরকম ভাবে অসুবিধা কি, ছাতু তো ইজ আ গুড ফুড, ওই সুপার ফুডের মধ্যেই পড়ে, ছাতুকেও সুপার ফুড বলা হয় কেননা ছাতুতে কার্বোহাইড্রেট কম, প্রোটিন বেশি, ফাইবার বেশি, মানে সব দিক থেকে ভালো। এবার যদি হজম হয় খেতেই পারে। রাত্রে কি ফল খাওয়া যেতে পারে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে ওই যে জিনিসগুলো যে রাত্রে ফল খাওয়া যাবে না, দই খাওয়া যাবে না, শাক খাওয়া যাবে না, ওগুলো এখনকার দিনে ইজ নট ভ্যালিড। ওগুলো এককালে ছিল যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন ওইগুলো লোকে বলতো দিনের যে কোনো সময় যে কোনো খাবার খাওয়া যায়, কিচ্ছু হয় না। বেশ, ফোনে চলে যাব সরাসরি। কে আছেন আমাদের সাথে? না, রেডিও সেটের ভলিউমটা মিউট করে নিতে হবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন আমি নদিয়া জেলার শান্তিপুর থেকে জয়দেব বিশ্বাস বলছি। বলুন। বলুন। ডাক্তার কাছে আমার একটা প্রশ্ন, ডাক্তার শুনে আমার খুবই ভালো, তুমি আপনার কাছে যখন আসেন তখন আমি রেডিও চালিয়ে গেছি, ঘুমোতেও রেডিও শুনি। যাই হোক, বলুন। আমার প্রশ্ন আছে। একটা প্রশ্ন আমি হচ্ছে একটা অনুষ্ঠানে শুনলাম যে গরুর দুধ যেহেতু গরুরই খাবার, মানুষের খাবার নয়, অর্থাৎ ডাইরেক্ট গরুর দুধ খেলে নাকি অশ্ব বা ওই অন্য জাতীয় পেটের রোগ হয়। আমার প্রশ্ন যে বাচ্চাদের যে ঠিক আছে 6 মাস পর্যন্ত বা 5 মাস বুকের দুধ খাবে, কিন্তু যে মায়ের বুকের দুধ ছিল না বা পর্যাপ্ত কম আসে, তাদের কিভাবে মানে অর্থাৎ কি খাওয়াবে? কারণ তাকে তো দুধ জাতীয় কিছু খাওয়াতেই হবে, এবার প্রসেসিং করে তাদের ছানা খাওয়ার মতো নয় বা ঘি খাওয়ার মতো নয়। আর দ্বিতীয় প্রশ্ন, আমি ওই সুগারের ডাক্তারবাবু বললেন অনেকক্ষণ, আমি ভালো শুনলাম খুব। তো আমি সুগার কমাতে গেছিলাম বৃন্দাবনে নিরামিষ খাওয়ার জন্য, নিরামিষ করি, কিন্তু ওখান থেকে আমার এত সুগার বেড়ে গেল 653 এখানে হেলথ সেন্টারে যে বসে। আমার অবস্থা তখন বললো মুড়ি খাবেন না, এমনকি ভুট্টা আর কিছু জনগুলো জিনিস খাবেন না, ছাতুও খাবেন না, কিন্তু আপনি খই খেতে পারেন। আমার বলতে এই যে আমাকে এগুলো বললেন হেলথ সেন্টার ডাক্তারবাবু, তাহলে খইটাই বা কি পুরোপুরি খাওয়া যেতে পারে কিনা, শুনতে থাকুন, বুঝতে পেরেছি, বলুন। হ্যাঁ, গরুর দুধের ব্যাপারটা নিয়ে না অত কিছু নেই। গরুর দুধ মানুষ খেতেই পারে, চিরকাল হাজার হাজার বছর ধরে খাচ্ছে, কোনো অসুবিধা নেই। এখন দেখুন আমাদের বাজারে যে দুধগুলো পাওয়া যায় সবই আর্টিফিশিয়ালি প্রসেসড মিল্ক, গরুর দুধও নয়, মোষের দুধও নয়, কিছুই না। সুতরাং এখন যেগুলো বাজারে পাওয়া যায় ইন্ডাস্ট্রিয়ালি প্রিপেয়ার্ড, সেগুলো অসুবিধা কি আছে, খাওয়া যেতেই পারে। এবার দুধ তো একটা বয়স অবধি আমাদের নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয় না, বড় বয়সে দেয় না, ছোট বয়সে তো দেয়। গরুর দুধ খেলে কোনো ক্ষতি নেই। আচ্ছা, বৃন্দাবনে গিয়ে সুগার বেড়ে গেছে না, মানে ব্যাপারটা তো ওটা না, মানে উনি কোনো একটা হার্বাল ট্রিটমেন্ট করেছেন, ব্যাপারটা তো নিশ্চয়ই সেটা, নিরামিষ খেয়েছেন এবং প্রবাবলি কোনো একটা হার্বাল ট্রিটমেন্ট বা কোনো একটা ইন্ডিজিনাস সিস্টেম অফ মেডিসিন ইউজ করেছেন, সেটা কাজে দেয়নি। এবার কিন্তু ওনার কোয়েশ্চেন সেটা না, কোয়েশ্চেনটা হচ্ছে খই খাবেন। হ্যাঁ, এই 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 সূক্ষ্ম ব্যাপারগুলো, মানে চালের ধানের যে অজস্র প্রোডাক্ট আছে, কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো নিয়ে না কোনো সাইন্টিফিক স্টাডি নেই। চাল, খই, চিড়ে, চিড়েটা ইজ বেটার, মুড়ি, এগুলোর মধ্যে যেটা খুশি খেতে পারেন, ওরকম কিছু নেই যে মুড়ি খাবেন না খই খাবেন না। ফেসবুক লাইভের প্রশ্ন, প্রিয়াঙ্কা চৌধুরী, তিনি বলছেন স্যার আমি হাউস ওয়াইফ, সকাল 5:30টায় উঠি, ব্রেকফাস্ট করতে করতে 10টা থেকে 11টা হয়ে যায়, মাঝে মাঝে বুকে ব্যথা করে, কেমন যেন চিনচিন করে, এটা থেকে তিনি উপায় চাইছেন। মানে এটা ঠিক ডায়েটের প্রশ্ন নয়, মানে গ্যাস হচ্ছে হয়তো সেটা অন্য কিছু হতে পারে, ওটা ঠিক ডায়েটের ব্যাপার না। তবে এইটুকু বলতে পারি অতক্ষণ খালি পেটে থাকাটা উচিত না, উঠে গিয়ে কিছু একটা খাওয়া তো উচিত। এবার অনেকে ফর রিলিজিয়াস রিজনস অনেকক্ষণ না খেয়ে থাকেন, উচিত না। অপূর্ব অপু ঘোষ, মানে ফেসবুক নাম, কোন তেল খাওয়া উচিত তিনি প্রশ্ন করছেন, এটা আমরা আনসার দিয়েছি অলরেডি, সুতরাং ওটা রিপিট করব না। সুগারের প্রশ্নটা মানে সুগারের বিষয়টাতে ঢুকি।
সুগারের ক্ষেত্রে ওই যে বলে যে অল্প সময় পর পর খেতে হবে, এই গ্যাপটা কতটা? না, ওরকম না, মানে ডিপেন্ড করে এবার সুগারের ওষুধটা কিরম ভাবে পড়ছে তার উপর। যার সারাদিনে একটা সুগারের ওষুধ তার অতটা নিয়ম নেই, যার সারাদিনে 5-6টা ওষুধ প্লাস ইনসুলিন তার ক্ষেত্রে ওটা ওরকম 2 ঘন্টা 3 ঘন্টা এরকম একটা গ্যাপের কথা আমরা বলি, ডিপেন্ডস অন কখন ওষুধ পড়ছে কখন ইনসুলিন পড়ছে। আসলে ইনসুলিন যারা নেয় তাদের ব্যাপারটা আলাদা, তো ইনসুলিন নিয়ে না খেলে আবার সুগার ফল করে যাবে, হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হবে, এটা তো আবার হয়। আমরা যাদের ইনসুলিন দিই তাদের আমরা বলে দিই দেখুন ইনসুলিন নিলে আপনাকে কিন্তু খেতে হবে, একদিন অব্দি শুনেছেন সুগার হয়ে গেছে কম খেতে হবে, কিন্তু ইনসুলিনটা শুরু হয়েছে মানে খাওয়াটা আবার একটু বাড়বে, নাহলে হাইপোগ্লাইসেমিয়া হবে কিন্তু। আচ্ছা, এখন দেখা যায় খুব অল্প বয়স থেকেই একটা খুব কমন রোগ, সেটা হচ্ছে গাঁটে গাঁটে ব্যথা, হাঁটুর ব্যথা, প্রায় প্রত্যেকেরই হচ্ছে। তো যাদের এটা হচ্ছে তারা কি খাবে কি খাবে না? না। আর একটা জিনিস সেটা হচ্ছে যে যাতে এটা না হয় তার জন্য কি কি প্রিভেনশন মেনটেন করবেন যদি কারুর থেকে থাকে বাড়ির অলরেডি এল্ডার কারুর? হ্যাঁ, গাঁটে ব্যথাটার মেইন হচ্ছে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, মেইন কজ মানে অস্টিও আর্থ্রাইটিস, যেটা আরেকটু তুমি এক্সটেন্ড করে বলতেই পারো যে ঘরে ঘরে এখন নি রিপ্লেসমেন্ট হচ্ছে, মানে ওরই কোরোলারি হচ্ছে ওটা। তো সেটা তো হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস হয় ইন্ডিয়ান কিছু কিছু হ্যাবিটের জন্য, মানে ইন্ডিয়াতে, আমেরিকাতে বা হোল ইউরোপ মিলিয়ে যা নি রিপ্লেসমেন্ট হয় পার ইয়ার, হয়তো দেখা যাবে শুধু কলকাতাতে অতগুলো অপারেশন হয়। কারণ ইন্ডিয়ানদের একটা স্কোয়াটিং হ্যাবিট, মানে বাবু হয়ে বসা, পা মুড়ে বসা, এটা তো বিদেশের লোক একদম করে না, মেঝেতে বসা এটা তো করে না। ইন্ডিয়ান সিস্টেম অফ ল্যাট্রিন এটা একটা খারাপ জিনিস, যে কারণে বেশি হয়। এছাড়া মানে আমাদের তো অ্যাটলিস্ট পুজো করার জন্য মেঝেতে বসার সিস্টেমটা আমাদের দেশে খুব বেশি না, এটা একটা কারণ। আচ্ছা, এছাড়া গাঁটে ব্যথা যেটা তুমি বললে, মানে আমি যদি অটোইমিউন ডিজিজগুলো বাদ দিই, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস এক্সেট্রা, তাহলে পড়ে রইল অস্টিও আর্থ্রাইটিস, এবং তার কারণ ওবেসিটি। মানে খুব সিম্পল হিসেব, আপনার যদি ওজন বেড়ে যায় 120-130 কেজি হয়ে যায়, তাহলে সেই পুরো যখন হাঁটবেন শরীরের ওজনের চাপটা দুটো হাঁটুর উপর এসে পড়বে এবং হাঁটু ক্ষয়ে যাবে এবং অস্টিও আর্থ্রাইটিস হবে। সুতরাং ওজন কমানো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। নেক্সট হচ্ছে যারা কন্টিনিউয়াস বসে থাকছেন চেয়ারে, পা মুড়ে, তাদের এই অস্টিও আর্থ্রাইটিস হওয়ার চান্সটা বেশি থাকে। তবে এটা কিন্তু ফ্যামিলিয়াল নয়, মানে দাদুর হয়েছে মানে ছেলের হবে বা বাবার হবে নাতির হবে এরকম নয়। এটা ডিপেন্ড করে অন দ্য বিহেভিয়ার, অন দ্য লাইফস্টাইল। দাদু হয়তো গ্রামে থাকতেন, সেখানে ইন্ডিয়ান সিস্টেম অফ ল্যাট্রিন ইউজ করতেন এবং বাবু হয়ে বসে পুজো করতেন, সেই জন্য তার অস্টিও আর্থ্রাইটিস হয়েছে। আর নাতির হয়তো হচ্ছে নাতি ওবিস হয়ে গেছে বলে, দুটো কিন্তু এক নয়, বা এটা হেরিটেবলও অতটা নয়। এই পর্যন্ত। ফোনে কে আছেন? সরাসরি চলে যাব। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে অশ্বিনী কুমার সিং বলছি। বলুন। বলুন। বলছি ডিমের কুসুমে অনেকে বলেন যে হাই কোলেস্ট্রল, অনেকে বলেন যে ডিমের কুসুম খেলে কোলেস্ট্রল বাড়ে না, হ্যাঁ, এটা সম্বন্ধে জানতে চাইছি। এটাও একটা ভালো কোয়েশ্চেন, কারণ এটা নিয়ে তো প্রচুর হয়। আমাদের তো জিজ্ঞেস করে বা আপনাদেরও কোয়েশ্চেন থাকে যে ডিমের সাদাটা শুধু খাবো না কুসুম শুদ্ধ খাবো নাকি, মানে কোন কোন রোগে কোন পোরশনটা খাবো? হ্যাঁ, এবার দেখুন ডিমের সাদা অংশটা হচ্ছে অ্যালবুমিন, ওটা হচ্ছে মেইনলি প্রোটিন, ইজিলি ডাইজেস্টেবল প্রোটিন, বাচ্চাদের বা অসুস্থ লোকেদের আমরা দিই। আর কুসুমটা হচ্ছে ডিমের টোটাল ফুড কনসেন্ট্রেটেড, তার মধ্যে কোলেস্টেরল আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে, প্রোটিনস আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, সমস্ত আছে। ডিমের উপকার যেটুকু সেটুকু ওই কুসুমটার মধ্যেই, কারণ ওটা তো বেসিক্যালি একটা ফিটাস, ওর মধ্যে সমস্ত মিনারেলস এবং ফুডের প্রিন্সিপালস গুলো কনসেন্ট্রেটেড থাকে। ডিম যদি খেতেই হয়, ওটা না খেলে বাকি খাওয়ার মানে নেই, তাহলে সয়াবিন খেলেই হয়। এবার প্রশ্ন হচ্ছে যাদের কোলেস্টেরল আছে তারা কি পুরো ডিমের কুসুমটা বাদ দেবেন? শুধু ডিমের কুসুমকে দোষ দিয়ে লাভ নেই, আপনার কোলেস্টেরলটা যে হচ্ছে তার অনেক কারণ আছে। আপনি হয়তো বেশি তেল খাচ্ছেন, আপনি অন্য ফুডের মানে এই অ্যানিমেল মিটস হয়তো বেশি খাচ্ছেন, আইসক্রিম খাচ্ছেন, মানে ক্রিম ব্যাপারটা, পেস্ট্রি খাচ্ছেন, এইসবের জন্য। একটা ডিমের কুসুম খেলে উপকার অনেক বেশি, ভিটামিনস মিনারেলস অনেক বেশি পাওয়া যায়, কোনো অতটা ক্ষতি হয় না। এবার প্রশ্ন হচ্ছে এটা অনেক রকম ভাবে করা যায়। ধরুন আপনার কোলেস্টেরল সত্যিই বেশি বা আপনার বাইপাস সার্জারি হয়ে গেছে, যখন আপনাকে ডাক্তার বললেন আপনার কোলেস্টেরল কিন্তু 55 এর মধ্যে এলডিএলটাকে রাখতে হবে, সেক্ষেত্রে সব কার্বোহাইড্রেট বলছি কোলেস্টেরল রিচ ফুড বা ডিমের কুসুমও বাদ যাবে, তখন না খাওয়াই বেশি ভালো। কিন্তু নর্মাল লোকেদের অত রেস্ট্রিকশন দরকার হয় না। আচ্ছা, কোনো খাবার বেশি খেলে কি গুড কোলেস্টেরল বাড়বে? এইটা খুব একটা নেই, মানে এইচডিএল বলছেন তো, মানে ওটা ওই আমরা এক কথায় বলি ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ওই পর্যন্ত। আচ্ছা, এইখানে একটা কথা আছে, এটা এখন বলা উচিত, কারণ ইন্ডিয়াতে এখন এটা নিয়ে খুব হইচই হচ্ছে, কিছু ইন্ডিয়ান স্পাইসেস, মানে এটা নিয়ে তো এখন ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ আয়ুষ প্রচুর কাজকর্ম, রিসার্চ, আইআইটি গুলোতেও রিসার্চ হচ্ছে। কিছু কিছু ইন্ডিয়ান স্পাইসেস, যেমন কেউ বলে জিরে খেলে একটু হয়তো এইচডিএল বাড়বে, কেউ বলে হলুদ খেলে বাড়বে। এগুলো নিয়ে না কতটা রিসার্চ আছে আমি সত্যিই জানি না, তবে হ্যাঁ এগুলো রান্নায় ইউজ করলে ক্ষতি তো নেই, টেস্ট ভালোই হবে। শুধু রান্নায় নয়, অনেকে বলে সকালবেলা খালি পেটে উঠে
জিরে জল বা জিরে দারচিনি জল, জল হ্যাঁ, আরে এইসবও আমার খায়, সেটা কি চেনাশোনা অনেকে সত্যি? আছে যে জিরে জল, তারপরে দুধের মধ্যে হলুদ দিয়ে খাওয়া, কাড়া। এই টার্মটা তো আমি জানতামই না, কোভিড এর সময় প্রথম আমি শিখলাম কাড়া বলে একটা জিনিস হয়, যেটা সবাই বাড়িতে বানিয়ে খায়। সত্যি আমি আগে জানতাম না। তুলসী পাতা কারা সব কারা কি ইমিউনিটি বাড়ায় আদেও? ইমিউনিটি বাড়ানোর না কোনো ওষুধ হয় না, এক কথায় আনসার হচ্ছে ইমিউনিটি নর্মালি থাকে। মানে ওই এইচআইভির মতো ইনফেকশন বা ক্যান্সার বা ডায়াবেটিস না হলে ইমিউনিটি কমে না। আর ইমিউনিটি বাড়ানোর জন্য অত খাবার দাবার কিছু করতেও হয় না। এখানে একটা কথা বলি, আপনারা একবার বলছেন বারবার সর্দি কাশি হচ্ছে, ইমিউনিটি কমে গেছে। ইমিউনিটি কিন্তু কমে না, ওটা অ্যালার্জিক রাইনাইটিস বলে। অ্যালার্জির ট্রিটমেন্ট লাগবে, ওটাতে ওইসব কাড়া টাড়া খেয়ে কিছু হয় না। তবে কাড়া জিনিসটা খেতে ভালো, ডাইজেস্টিভ পাওয়ার পারে, ক্ষতি নেই, এই আর কি। আর আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে ক্যান্সার হ্যাঁ, যাতে না হয় সেই জন্য কি কি খাবার খাবো, কি কি খাবার খাবো না, হ্যাঁ। কারণ এখন ক্যান্সারও কিন্তু ডায়াবেটিসের মতো ঘরে ঘরে প্রায় দেখা যায়। 2020 বলা হয়েছিল ভারতের প্রত্যেক ফ্যামিলিতে একজন করে ক্যান্সার পেশেন্ট থাকবে। এখন বোধহয় প্রত্যেক ফ্যামিলিতে তার বেশিই হয়ে গেছে, একজনের বেশি। ব্যাপারটা তাই দাঁড়িয়েছে, যদিও বেশিরভাগই কিউরেবল, এটা একটা আশার কথা। এবার দেখুন, ক্যান্সার কার্সিনোজেনিক ফুড কিন্তু কম নেই। টোবাকো, প্রথম কথা, স্মোকিং, একদম বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্যাসিভ স্মোকিং থেকেও ক্যান্সার হয়, এটা একদম। সেকেন্ডলি, ইংল্যান্ডে বা আমেরিকাতে এখন তো দেখছি যে অ্যালকোহলকেও ডাইরেক্ট কার্সিনোজেন বলা হচ্ছে এবং অ্যালকোহলও ব্যান্ড হচ্ছে। সুতরাং মানে খাবারের, যদিও খাবার বলা উচিত না, কিন্তু টোবাকো অ্যান্ড অ্যালকোহল এই দুটো নিয়ে সন্দেহ নেই। এবার বাকি ফুডের মধ্যে যেটা আমি কয়েকবার টাচ করে গেলাম, পোড়া মাংস, হ্যাঁ, মানে ওই কাবাব জাতীয় খাবার, রোস্টেড খাবার বা বার্ন্ট খাবার, যেটা আবার স্মোকড খাবার সব থেকে খারাপ। জাপানে স্মোকড খাবার খুব বেশি খাওয়া হয়, স্মোকড ফিশ, স্মোকড স্কুইড। ওদের দেশে গ্যাস্ট্রিক ক্যান্সার খুব বেশি, আমাদের এখানে অতটা নয়, যদিও এখন আবার বাড়ছে এগুলো। এছাড়া ফুড অ্যাডিটিভস আছে যেগুলো আমরা জানি না, কি কেমিক্যাল দিচ্ছে, কি কালার দিচ্ছে, এগুলো তো কজ অফ ক্যান্সার। এগুলো তো আমরা অতটা জানি না, তার কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জানা যায় না, মানে ওরা তো ইল্লিগালি দিচ্ছে, এটা আছে। এছাড়া আর প্রোটেক্টিভ যেগুলো, সেগুলো হচ্ছে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, পলিএনলস থাকে। তার মধ্যে ওই যে বলছিলাম, এখন মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু কিছু স্পাইস নিয়ে খুব প্রমোট করছে অ্যাজ অ্যান্টি ক্যান্সার, এটা একটা আছে। এছাড়া ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, নর্মাল স্পাইসেস, দে আর গুড এনাফ, এর বেশি কিছু না। আচ্ছা, কালার দেওয়া মিষ্টি কি খাওয়া যেতে পারে? না, এটা খুবই খারাপ জিনিস, বিশেষ করে দেওয়ালির সময়। তো আর 1 মাস পরে আসবে, দোকানে ছেয়ে যাবে কালার্ড মিষ্টিতে। ধরুন একটা মিষ্টিকে তরমুজ বানাবে, প্রথমে সবুজ রং দেবে, তারপরে কালো রং দেবে, তারপর লাল রং দেবে, প্রত্যেকটাই খারাপ। মানে আমি আমার পেশেন্টদের সবসময় বলি সাদা মিষ্টি প্রেফার করবেন, কালার্ড মিষ্টি খাওয়া কিন্তু উচিত নয়। মানে বাঙালি রসগোল্লাই বলছেন সেরা, রসগোল্লা, সন্দেশ, সাদা। আমাদের অরিজিনাল রসগোল্লারও তো এখন সবুজ রসগোল্লা, হ্যাঁ, সবুজ, গোলাপি, একেবারে কমলা, রসগোল্লা, ঠিক। না, কিন্তু আমাদের অরিজিনাল মিষ্টিগুলো তো সাদাই ছিল, ক্ষীর আর ছানা থেকে তো সাদাই ছিল। তারপর যত দিন গেছে কমার্শিয়াল রিজনে কালার্ড মিষ্টি হয়েছে, লোকের ভাল লাগে। একজন বলছে, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, হুম। অরণ্য মাইতি। তিনি বলছেন কাঁচা ডিম গরম দুধের সাথে খেলে কি শরীরে কোনো ক্ষতি হয়? হ্যাঁ, হয়। অ্যাভিডিন থাকে তো একটু প্রবলেম হয়, 2-1 ভিটামিনের অ্যাবজর্পশন আটকে যায়। কাঁচা ডিম খাবার কিন্তু সেভাবে কোনো দরকার নেই, মানে যে রান্না করে খেলেই ভালো। বেশ, আমাদের আরো অনেক প্রশ্ন থাকলো, কিন্তু টাইম প্রায় হ্যাঁ শেষ হয়ে, মানে এই ডিমের প্রসঙ্গে যখন আসছে, এটা নিয়েও তর্ক বিতর্ক হয় বিভিন্ন সময়। হুম। ডিম সেদ্ধ খাওয়া, ডিম রান্না করে খাওয়া, ডিমের অমলেট খাওয়া আর পোস্ট খাওয়া, সব কি একই? পোচ তো জল দিয়েও তৈরি করা যায়, সব থেকে হেলদি তো ওটাই। যদি জল দিয়ে ডিমের পোচ তৈরি করেন, সব থেকে ভালো তো ওটাই। সেদ্ধ ইকুয়ালি, সেদ্ধতে তো আপনি তেল নুন কিছুই দিচ্ছেন না, জাস্ট জলের মধ্যে, এই দুটো বেস্ট। আচ্ছা, এবার রান্না মানে আপনি ডিম সেদ্ধ করে তরকারি করছেন, সে তরকারি আপনি এমনিই খাবেন। ওমলেটটা ফ্রাইড হলো, তার মানে আমি যদি গ্রেডিং করি তাহলে ওমলেটটা সব থেকে নিচে আসবে, যদিও খেতে সব থেকে ভালো। আর আরেকটু ভালো ফ্রেঞ্চ ওমলেট যদি করেন চিজ দিয়ে, আরো ভালো ন্যাচারালি। দেখুন, মার্ফিজ ল বলে একটা কথা আছে, এনিথিং গুড ইন লাইফ ইজ আইদার ইললিগাল, ইমমরাল অর ফ্যাটেনিং। সুতরাং এটা মনে রাখবেন, এটা যেগুলো ভালো খাবার, হ্যাঁ, এটা মার্ফিজ ল বলে এটা। সুতরাং যেটা খেতে ভালো লাগে সেটাই ফ্যাটেনিং হবে বা ইললিগাল বা ইমমরাল হবে, এটাই নিয়ম। একজন বলছেন সুগার পেশেন্ট নই, ফেসবুক লাইভ থেকে, কিন্তু সুগার কমে 35, বয়স 93, সকালে মাথা ঘোরে। হ্যাঁ, 93 ইয়ার্সে তো সুগার কমে যেতেই পারে, সুগার থাকতে হবে না। ওটার জন্য আপনাকে চিকিৎসক দেখিয়ে খাবার দাবার ঠিক করতে হবে। 93 ইয়ার্সে খাবার কমে যায় তো সেই জন্য হয় ওটা, কি করবেন। বেশ, আমরা কিন্তু একদম শেষের দিকে চলে আসছি আস্তে আস্তে। যেতে যেতে একটা ফোন বোধহয় নেওয়া যেতে পারে। লাস্ট ফোন। লাস্ট ফোন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আমি হাবড়া থেকে সুকুমার মন্ডল বলছি। বলুন। বলুন। বলছি আমার বাড়িতে ওয়াইফ
সুগার পেশেন্ট। হুম। তো সেই ক্ষেত্রে মানে কি মেডিসিন খেতে পারবে? না, মেডিসিন নিয়ে আমরা আজকে Medicine আলোচনা নিয়ে করছি না, discussion নয়। আমরা খাদ্য তালিকা নিয়ে আলোচনা করছিলাম। আপনি শুনতে থাকুন, বুঝতে পেরেছি। এটা নিয়ে অনেকবার আমাদের কথা হয়েছে যে সুগার পেশেন্টরা কি খাবেন কি খাবেন না। সবচেয়ে বড় কথা, টাইম মেনটেন করে খাবেন, নিয়ম ধরে খাবেন, সেটা কিন্তু বারবার করে ডাক্তারবাবু আমাদেরকে বলেছেন। আর একটা খুব ইম্পর্টেন্ট হুম, প্রশ্ন, হুম। যে খাবারটা আমরা সবচেয়ে ইগনোর করছি আলোচনার মাঝখানে, জল। হুম। কতটা জল খেতে হবে? হ্যাঁ, এইটা কিন্তু আবার কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আমাকে, অনেকে আছেন যে আমাকে 8 গ্লাস মানে 4 লিটার জল খেতে হবে কি 2 লিটার জল খেতে হবে, নিয়ম নেই। এটা হচ্ছে অ্যাড লিবিটাম আমরা বলি, যেরকম তেষ্টা পাবে, গরমকালে বা রাস্তায় বেরোলে বেশি, শীতকালে এসির মধ্যে বসে থাকলে কম, এরকমই। একটাই দুটোই রেস্ট্রিকশন, লিভার ডিজিজ কিডনি ডিজিজের ক্ষেত্রে ওখানে রেস্ট্রিকশন করে দিতে হয় ডিপেন্ডিং অন ক্রিয়েটিনিন লেভেল, বিলিরুবিন লেভেল, যাতে শরীরে জল না যাবে, এই পর্যন্ত। আদারওয়াইজ কোনো রেস্ট্রিকশন নেই। সুগারের কথা তো জানছিলাম, তার সাথে রিলেট করে কিডনি সমস্যা, খুব ছোট্ট করে যদি বলেন, কিডনির সমস্যা যাদের আছে তারা কি খাবেন কি খাবেন না, কোনো কিছু কি আছে avoid হ্যাঁ, করার? কিডনির সমস্যা হলে তো অনেক কিছু রেস্ট্রিক্টেড হয়। প্রথম কথা, জল রেস্ট্রিক্টেড হয়, এটা ডিপেন্ডিং অন ক্রিয়েটিনিন, ডায়ালিসিস চলছে কিনা। সেকেন্ড, সোডিয়াম রেস্ট্রিক্টেড হয়, সল্ট রেস্ট্রিক্টেড হয়। তারপরে পটাশিয়াম, হাই পটাশিয়াম ফ্রুটস কিছু কিছু রেস্ট্রিক্টেড, যেমন কলা। মানে যখন কিডনির অসুখ হয়ে যাচ্ছে তখন ওই নর্মাল নিয়মগুলো খাটবে না, তখন তো অনেক কিছু রেস্ট্রিক্টেড। সয়া সিডস খাওয়া কি উপকারী? সয়া সিডস মানে সয়াবিন মিন করছে? না না, চিয়া সিডস। চিয়া ও, সিডস। চিয়া সিডস। হ্যাঁ। চিয়া সিডস, হ্যাঁ, চিয়া সিডসে ফাইবার বেশি থাকে, একটু কোলেস্টেরল কমায় এই পর্যন্ত, কিন্তু ওটা ওই আবার বলছি মিরাকিউরাল নয়। একদম সময় শেষ, যেতে যেতে একটা টেকওয়ে মেসেজ আপনি যদি দেন লাইফস্টাইলের ওপর আমাদের, যাতে আমরা কোনোভাবে অসুস্থ না হয়ে পড়ি। হ্যাঁ, সেটাই বলছি, ছোট থেকে কিন্তু ফুড হ্যাবিটটা তৈরি করতে হয়। ফুড হ্যাবিট কিন্তু হঠাৎ করে বড় বয়সে এসে 40 বছর বয়সে তৈরি করা যায় না। সুতরাং ছোট থেকে বাবা মাদের একটা দায়িত্ব থাকে, টিচারদের একটা দায়িত্ব থাকে যে ভালো খাবার খারাপ খাবার কি সেই বোধটা তৈরি করার। নইলে কিন্তু দেখুন, একটা কথা খুব সিম্পলি বলি শেষ করার আগে, সেটা হচ্ছে আপনি যদি আপনার ছেলে মেয়েকে ঠিক মতো বড় না করেন, তাহলে পপ স্টাররা, সিনেমা স্টাররা আর ইনফ্লুয়েন্সাররা আপনার ছেলে মেয়েকে মানুষ করবে। সেটা কিন্তু আপনার জন্য আইডিয়াল নয়, পৃথিবীর কারোর জন্য আইডিয়াল নয়। সুতরাং ইনফ্লুয়েন্সারদের হাতে ছেলে মেয়েকে যদি মানুষ করতে না চান, তাহলে নিজে করুন এবং খাওয়ার সম্পর্কে আইডিয়া দিন তাদের।